জাতীয় নাগরিক পার্টি নামে আসছে নতুন রাজনৈতিক দল। নেতৃত্বে নাহিদ আখতার সহ অভ্যুত্থানের অগ্রভাগের তরুণরা। শুক্রবার মানিক মিয়া এভিনিউয়ে 5 লাখ জনসমাগমের প্রত্যাশা। ফ্যাসিস্টের দোসরদের চক্রান্ত ঠেকাতে ঐক্যের ডাক বেগম জিয়ার। দ্রুত সংস্কার করে নির্বাচনের আহ্বান। ভোট নিয়ে ধূম্রজাল তৈরি ষড়যন্ত্র দেখছেন তারেক রহমান। বাসে বা চলতে যে ডাকাতি, এটা আসলে সবার জন্য ভয় ভীতিকর। আমাদের তো নিরাপত্তা নেই, তারপরে রোডঘাটে তো ঠিক মতো পুলিশ প্রশাসন থাকে না। রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নজরদারির ঘাটতিতে বাড়ছে অপরাধ। প্রায়ই ছিনতাই ডাকাতিতে আতঙ্ক। ব্যবস্থা নেয়ার আহ্বান চালক যাত্রীদের। টহল জোরদারের দাবি এসপির। এবং অনুমোদন ছাড়াই ঢাকায় রুফটপ রেস্টুরেন্টের ছড়াছড়ি। রাজনৈতিক কারণে নেওয়া যায়নি ব্যবস্থা। এবার বন্ধ করতে অভিযানে নামছে প্রশাসন। আইনের কঠোর প্রয়োগের তাগিদ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। জাতীয় নাগরিক পার্টি নামে তরুণদের নেতৃত্বে শুক্রবার আসছে নতুন রাজনৈতিক দল। বহুল আলোচিত দলের শীর্ষ 5 পদে থাকছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি। অন্যতম উদ্যোক্তা সার্জিস আলম বলছেন, নতুন দল হবে বাংলাদেশপন্থী। ডান বাম নয়, মধ্যম পন্থার জনগণমুখী রাজনীতি করবে দলটি। হাসান ওয়ালির প্রতিবেদন। স্বৈরাচারী সরকারের বিদায় ঘণ্টা বাজানো অভ্যুত্থানকারীদের নেতৃত্বে আসছে রাজনৈতিক দল। সঙ্গত কারণেই নতুন দলের গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব আলোচনার তুঙ্গে। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ ঘটবে দলটির। নাগরিক কমিটির সূত্র বলছে, দলের আহ্বায়কের দায়িত্ব নিচ্ছেন সদ্য তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম। সদস্য সচিব হচ্ছেন আখতার হোসেন। আলোচিত দুই মুখ সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ থাকছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে। এছাড়া জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি পাচ্ছেন মুখ্য সমন্বয়কের দায়িত্ব। এছাড়াও কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে জুলাই আন্দোলনে মাঠে থাকা পরিচিত মুখদের। আমরা মধ্যম পন্থার রাজনীতি করতে চাই। নতুন দল গঠনের নেতৃত্ব স্থানীয় ভূমিকা রাখছেন গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক সার্জিস আলম। তিনি বলছেন, নতুন দল বৈদেশিক কোন শক্তির আগ্রাসন বরদাস্ত করবে না। আমরা এই তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল করতে যাচ্ছি, তারা বৈদেশিক যে কোনো শক্তির চোখ রাঙানো আগ্রাসন বিন্দুমাত্র সহ্য করব না। সবার আগে দেশের স্বার্থ। আমাদের জোর দিতে হবে মানুষের সাথে কানেক্টিভিটির জায়গাটাতে। এর আগে রাজনৈতিক দলগুলো মনোনয়ন বাণিজ্য করেছে, এর আগে রাজনৈতিক দলগুলো পরিবারতন্ত্র কায়েম করেছে, এর আগে রাজনৈতিক দলগুলো স্বৈরতন্ত্র কায়েম করেছে। আমরা মনে করি বাংলাদেশে এই সময়টা শেষ হয়েছে। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে মধ্যম পন্থার জনগণমুখী রাজনীতি করার প্রত্যয় সার্জিস আলমের। বাংলাদেশে গতানুগতিক যে রাজনৈতিক কালচারগুলো ছিল, এগুলো থেকে আমাদের এখন বের হয়ে আসতে হবে। আমাদের রাজনৈতিক কালচার হবে জনগণমুখী, রাজনৈতিক কালচার হবে দেশের স্বার্থমুখী। না ডান না বাম না হচ্ছে উপর নিচে, এরকম কিছু না। মধ্যম পন্থার একটা রাজনীতি করতে চাই এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা বাংলাদেশ পন্থার রাজনীতি করতে চাই। নতুন দল নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদেরও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক সাব্বির আহমেদও সম্ভাবনা দেখছেন তরুণদের এই নেতৃত্বে। গতানুগতিক পথে না হেঁটে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার উপর জোর তার। দলটা একটা তারুণ্য নির্ভর দল হবে, যেটি আমাকে আশাবাদী করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দল তো করলেই হবে না। গতানুগতিক ধারার যে রাজনৈতিক দল, একই ধারাবাহিকতা যদি এই নতুন দলের মধ্যে থাকে, তাহলে কিন্তু দল সে আবারও ঘুরে ফিরে পুরনো লেগেসিতে ফিরে যাবে। অনেকটা একই রকম মত ডক্টর রাশেদা রওনক খানের। দল গঠনের পর অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈরিতা এড়াতে কৌশলী হওয়ার পরামর্শ তার। অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল থেকে পথ চলায় যে ধরনের ভুলগুলো হয়েছে, সেগুলো শুধরে নিয়ে তারা সামনের দিকে এগোবে, এটা সকলের প্রত্যাশা। একজন নাহিদ ইসলাম পদত্যাগ করেছে, কিন্তু অন্যান্য আরও কয়েকজন আছেন, দুজন আছেন, তারা যদি সংশ্লিষ্ট থাকেন এবং তারা যেহেতু এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তাদেরকে নিয়েও প্রশ্ন আসতে পারে। এই সকল মানে সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক দল করলে যেটা বিএনপির ক্ষেত্রেও বলা হয়ে থাকে, সেরকম তাদের ক্ষেত্রেও বলা হবে। এটা খুব স্বাভাবিক। এখন সরকার থেকে নিজেদের অবস্থানটাকে দূরত্ব তৈরি করার কি প্রক্রিয়া হতে পারে, সেটা তাদেরকেই বিবেচনা করতে হবে। নাগরিক কমিটির সূত্র বলছে, শুক্রবার প্রাথমিকভাবে শতাধিক সদস্যের আহ্বায়ক কমিটির যাত্রা শুরু হবে। পরবর্তীতে যা বাড়তে পারে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
জাতীয় নাগরিক পার্টির অভিষেক ঘিরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। শুক্রবার বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের এই রাজনৈতিক দল। নেতাকর্মীদের আশা প্রায় ৫ লাখ মানুষের সমাগম হবে সমাবেশে। বিস্তারিত আমান নবীর প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। অভিষেক অনুষ্ঠানকে ঘিরে বৃহস্পতিবার বিকেল থেকেই মানিক মিয়া এভিনিউতে চলছে ব্যাপক প্রস্তুতি। সন্ধ্যা থেকে শুরু হয় স্টেজ নির্মাণের কাজ। শুক্রবার বিধি মেনে সড়কের একটি লেনের যান চলাচল বন্ধ করে স্থাপন করা হবে মঞ্চ। এরই মধ্যে জরুরি স্বাস্থ্যসেবা, ভ্রাম্যমাণ টয়লেট ব্যবস্থা, সুপেয় পানি এবং পুলিশ বক্স স্থাপনের কাজও শেষের দিকে। নেতাকর্মীদের আশা, আমন্ত্রিত অতিথির পাশাপাশি প্রায় ৫ লাখ মানুষের সমাগম হবে সমাবেশে। নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করবে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী। মেয়েদের জন্য থাকছে বসার বিশেষ ব্যবস্থা। আমাদের মোটামুটি সম্পন্ন, আমাদের ফুড, আমাদের ট্রান্সপোর্ট, আমাদের ভলান্টিয়ার্স এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমতি এবং আমাদের যারা গেস্ট থাকবেন তাদের দাওয়াত সম্পন্ন হয়ে গেছে। ৫ লক্ষের উপরে আমাদের কালকে জমায়েত হবে এবং সেখানে আমাদের 3 লেয়ারে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের প্রায় 400 নিবেদিত ভলান্টিয়ার যারা আছেন তারা থাকবেন। ডিএমপির সাথে কথা হয়েছে, তারা সর্বাত্মকভাবে আমাদের আইনি সহায়তা দেবে এবং ট্রাফিক পুলিশের কাছ থেকে আমরা সার্বিক সহায়তা পাবো বলে আমরা আশা করি। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় 22টি শর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টিকে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি। অনুষ্ঠানের জন্য আমরা অবহিতকরণ পত্র দিয়েছিলাম। সেই পত্রের পরিপ্রেক্ষিতে আজকে ডিএমপি কমিশনার মহোদয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে তাদের যে সম্মতিপত্র এটা আমাদেরকে দিয়েছেন। জনভোগান্তির কথা বিবেচনায় রেখে প্রথম কর্মসূচি সুষ্ঠুভাবে পালনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে 205 সদস্যের কমিটি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। এ সময় আত্মপ্রকাশের দিনে হট্টগোল সংঘাতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছেন কমিটিতে। পরদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে 205 সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। বুধবারের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এই মর্মে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, ক্যাম্পাসগুলোতে কোনোভাবেই কখনোই আমরা চাই না যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক। গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে ঠাঁই পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও রাখা হয়েছে কমিটিতে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে বয়স সীমা সর্বোচ্চ 28 বছর। কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স 28 বছর হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখা সমূহ কমিটিগুলোতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ 7 বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন। ঘোষিত আহ্বায়ক কমিটি সারা দেশের বিভিন্ন ইউনিটে নতুন কমিটি তৈরিতে মুখ্য ভূমিকা রাখবেন বলেও জানান আবু বাকের মজুমদার। সারা দেশের বিভিন্ন ইউনিটে, বিভিন্ন সংসদে তারা কমিটি আহ্বান করবেন। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নতুন দলসহ সব রাজনৈতিক দল জনকল্যাণমুখী হবে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে নিজ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রত্যাশা জানান তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, এ বিষয়ে আলোচনা চলছে। এর আগে একটি সড়ক উদ্বোধন করেন আসিফ মাহমুদ। এছাড়া বাংরা বাজার থানা পরিদর্শন করেন তিনি। আমার প্রত্যাশা থাকবে শুধু নতুন দল নয়, বাংলাদেশে এক্সিস্টিং যত রাজনৈতিক দল আছে সবাই জনকল্যাণমুখী হবে, জনগণের জন্য কাজ করবে, জনগণই যাতে তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়, এটাই আমার প্রত্যাশা থাকবে সরকারের জায়গা থেকে। প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে দেশ বিনির্মাণের আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধ্বংসে ফ্যাসিস্টের দোসররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেত্রী। আর তারেক রহমান বলছেন, স্থানীয় নাকি জাতীয় নির্বাচন
এ নিয়ে ধূম্রজাল তৈরির ষড়যন্ত্র চলছে। রেজাউল হক রিপন ও মোবারক হোসেন শুভর ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সুশৃঙ্খল আয়োজন, দীর্ঘদিন পর এক হয়েছেন নেতাকর্মীরা। জাতীয় সংসদের এলডি হল জুড়ে বিএনপির এই মিলন মেলা। দলের বর্ধিত সভাকে কেন্দ্র করে সকাল থেকেই আসতে থাকেন দেশের বিভিন্ন অঞ্চলের সিনিয়র নেতারা। বিগত আন্দোলনে শহীদদের স্মরণে শোক প্রস্তাব শেষে সূচনা বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, বাইরে থেকে শেখ হাসিনা ও দেশের ভেতরে থেকে একটি মহল ভুল ব্যাখ্যা দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী, একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায় কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্থানীয় না জাতীয় নির্বাচন, এই ইস্যুতে ধূম্রজাল তৈরির ষড়যন্ত্র চলছে। স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী। মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। দীর্ঘদিন পর বিএনপির বর্ধিত সভায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। নির্বাচন প্রসঙ্গে বেগম জিয়া বলেন, ন্যূনতম সংস্কার শেষে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে নির্বাচনের দিকে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। প্রথম অধিবেশন শেষে বর্ধিত সভার দ্বিতীয় সেশনে নিজেদের মতামত তুলে ধরে নেতাকর্মীরা বলেন, যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে সচেষ্ট থাকবেন তারা। দীর্ঘদিন পর এক হয়েছেন সারা দেশ থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। আর এই নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির হাইকমান্ড বলছেন, ছোটখাটো বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন জুলাই আন্দোলনের চেতনা নস্যাৎ না হয়। তারা এও বলেন, আগামীতে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ থেকে একটি নির্বাচনের আয়োজনের আহ্বান জানালেন তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সারা দেশে তৃণমূল নেতাদের আগমনে মুখর ছিল জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে কেন্দ্রীয় নির্দেশনা মেনে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ তারা। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। প্রাণখোলা উচ্ছ্বাস, স্বতঃস্ফূর্ত আগমন আর বর্ণিল আয়োজন। সারা দেশ থেকে তৃণমূলের নেতারা যোগ দেন জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ৭ বছর পর বিএনপির বর্ধিত সভায়। দীর্ঘ সময় পর কেন্দ্রীয় পর্যায়ের এমন আয়োজনে উদ্বেলিত নেতারা। জনগণের ভোটের দাবি ছিল তাদের উচ্চারণে। আন্দোলন সংগ্রামে পরীক্ষিতদের মূল্যায়ন করবে দল, এমন প্রত্যাশা জানান তারা। অনেক চড়াই উত্তরের মধ্য দিয়ে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। এটা দীর্ঘদিন পরে এই অনুভূতি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করব না, জনগণের কল্যাণের জন্য কাজ করব। 17 বছর মাঠে লড়াই করেছে, তাদেরকে আমাদের নেতা নিশ্চয়ই মূল্যায়ন করবেন। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে শীর্ষ নেতাদের নির্দেশনায় দেশব্যাপী তৃণমূলকে শক্তিশালী করার কর্মসূচি চলবে বলে জানান দলের অঙ্গ সংগঠনের নেতারা। নির্বাচনগুলো যদি সফলভাবে করা যেতে পারে তাহলে এই দেশে সত্যিকার অর্থের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আর বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিয়ে আর টালভান অনেক হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে, আর এটি মানা যায় না। কেন্দ্রীয় নেতারা বলেন, জনগণের রাজনৈতিক এবং ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার যাত্রা শুরু হলো বর্ধিত সভা থেকে। তৃণমূলের যত নেতাকর্মী আছে বা উপরে যত নেতাকর্মী আছে সবাই কিন্তু ওনার সাথে একমত। নির্বাচনের প্রস্তুতি এবং আগামী দিনে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কি করণীয় তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য শুনে দিক নির্দেশনা দিবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে
সব পর্যায়ের নেতাদের চমকে দিয়ে সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে আবেগ আপ্লুত হন অনেকে। দীর্ঘদিন পরে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই দলীয়ভাবে সরাসরি বক্তব্য শুনতে পেরেছি। আমরা ওনার এই বক্তব্যে আমাদের তৃণমূল ব্যাপকভাবে উজ্জীবিত, উৎসাহিত। সারা দেশ থেকে বিএনপি তৃণমূলের যে নেতারা এসেছেন আজকে জাতীয় পর্যায়ে, তাদের শীর্ষ নেতাদের কাছ থেকে যে ধরনের দিক নির্দেশনা পেয়েছেন সেই অনুযায়ী তারা ফিরে যাবেন দেশের প্রত্যন্ত অঞ্চলে জনগণের কাছে। জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির কী ধরনের কর্মসূচি হতে যাচ্ছে এবং কী ধরনের মনোভাব দলটি রাখছে তার পুরোটারই প্রতিফলন ঘটবে এই বর্ধিত সভার নির্দেশনা থেকে। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবে আহতদের একাংশের অবস্থান কর্মসূচির মধ্যেই ভাতা দেয়ার বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শহীদ ও আহতদের আলাদা ক্যাটাগরি করা হয়েছে। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে মাঝে মধ্যেই রাস্তায় নেমে আসছেন জুলাই বিপ্লবে আহতরা। দাবি আদায়ে এবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের ক্যাটাগরি ভেদে এককালীন অর্থ প্রদান, উন্নত চিকিৎসা ও মাসিক ভাতা দেওয়ার দাবিতে এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জুলাইয়ের আহতরা। আমরা এই বৈষম্য চাই না, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূর্ণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই বিপ্লবে শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা ও প্রতি মাসে ২০,০০০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি জানান, আহতদের ৩ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যারা একেবারেই পঙ্গু হয়ে গেছেন, হারিয়েছেন কর্মক্ষমতা, তাদের রাখা হয়েছে ক্যাটাগরি এতে, যাদের এককালীন ৫ লাখ টাকা দেয়া হবে আর প্রতি মাসে পাবেন ২০,০০০ টাকা ভাতা। বি ক্যাটাগরিতে যারা আছেন তারা এককালীন পাবেন ৩ লাখ টাকা আর প্রতি মাসে দেয়া হবে ১৫,০০০ টাকা ভাতা। সি ক্যাটাগরিতে যারা আছেন তারা এককালীন ১ লাখ টাকা আর প্রতি মাসে ভাতা পাবেন ১০,০০০ টাকা। জুলাই ২৪-এর যোদ্ধাগণ ৩টি মেডিকেল ক্যাটাগরি যথা ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি অনুযায়ী সুবিধা পাবেন। শফিকুল আলম আরও জানান, এই ভাতা কোনো কোটা প্রথা হবে না, শুধুমাত্র প্রথম প্রজন্মই ভোগ করবে এই সুবিধা। আমরা মনে করি যতদিন বাংলাদেশ থাকবে জুলাই যোদ্ধাদেরকে কেউ ভুলবে না। আগামী মার্চ থেকেই ভাতা দেওয়া শুরু হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ঢাকার বিভিন্ন স্থানে টহল পরিচালনা করছে নৌবাহিনী। বৃহস্পতিবার রাতে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। রাতে গাজীপুর থেকে ট্রেনে ঢাকায় আসছিলেন এক ব্যক্তি। ট্রেনটি ক্যান্টনমেন্ট রেল স্টেশনে পৌঁছালে ছিনতাইকারী মোবাইল ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে লাফ দেয়। সঙ্গে সঙ্গে ভুক্তভোগী ব্যক্তিও ট্রেন থেকে লাফ দেন এবং ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন। এ সময় ছিনতাইকারী ভুক্তভোগী ব্যক্তির মাথায় আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টহলরত নৌবাহিনী টিমের নজরে এলে ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করে। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দেখছেন যে ওই ছেলে মারছে, চাকু দিয়ে মারছে নাকি দিয়ে? চাকু দিয়ে, ওর হাতে কিছু ছিল। রাতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির ঘাটতিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায়ই ঘটছে ছিনতাই ডাকাতির মতো ঘটনা। এতে দিনে দিনে বাড়ছে আতঙ্ক। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি পরিবহন চালক ও যাত্রীদের। তবে জেলা পুলিশ সুপারের দাবি, ইতোমধ্যেই নজরদারি বাড়ানো সহ দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক উত্তরাঞ্চলের অনেক রুটের বাস ও পণ্যবাহী যান চলাচল করে এই রুট দিয়ে। দিনের বেলা মহাসড়কটিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা চোখে পড়লেও রাতে তা অনুপস্থিত। অনেকটা শুনশান থাকে মহাসড়কটি। একই অবস্থা থাকে জেলার আঞ্চলিক সড়কগুলোতেও। আর এই সুযোগটি কাজে লাগায় অপরাধীরা। যাত্রীবেশে বাসে উঠে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল সহ মূল্যবান মালামাল লুটে নেয় তারা। কখনো ঘটে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণ, নারীদের যৌন হয়রানি, আবার সড়কে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের থেকে ছিনতাই। এসব ঘটনায় কেউ কেউ গ্রেফতার হলেও অপরাধ কমছে না। এর পেছনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উদাসীনতাকে দায়ী করছেন যান চালক ও যাত্রীরা।
দিনে রাতে কঠোর নজরদারির দাবি তাদের। যে বাসে বা চলতে যে ডাকাতি, এটা আসলে সবার জন্য ভয় ভীতিকর। এখন আমার কাছে অনেকটা ভয় লাগতেছে। ইতিপূর্বে গেছি, কখনো কিন্তু এরকম ভয় লাগে না যে কোথায় কি ঘটনা ঘটে কিনা। রাস্তা যাত্রীর থেকে ইত্যাদি করে বাসের থেকে যাত্রী কুইতে পরে ডাকাতি করে। খুব আতঙ্কের মধ্যে, মানে ডাকাত আমি তো 2বার কোপ খাইছি। এটা আমার গাড়ি পড়ে লাগে, 2বার কোপ খাইছি এই টাঙ্গাইল থেকেই। আমাদের তো নিরাপত্তা নেই, তারপরে রোড ঘাটে তো ঠিক মতো পুলিশ প্রশাসন থাকে না এখন বর্তমানে। তবে পুলিশ সুপারের দাবি, মহাসড়কে যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ চলাচলই টহল জোরদার করা হয়েছে। প্রায়ই গ্রেফতার হচ্ছে আসামি। এই মহাসড়কটাকে আরো বেশি কি করে নিরাপত্তা এবং যাত্রীদের আরো কিভাবে স্বস্তি দেওয়া যায়, এজন্য আমাদের মোবাইল টিমের কার্যক্রম আরো গতিশীলতা আনা হয়েছে। গত এক সপ্তাহে মহাসড়কটিতে 2টি ডাকাতি ও নারী যাত্রীকে যৌন হয়রানির ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সময় সংবাদ, টাঙ্গাইল। অনুমোদন না থাকলেও রাজধানীতে দেদারসে চলছে রুফটপ রেস্টুরেন্ট। মেট্রো রেল রুটের দুপাশে অনেক ভবনের ছাদই এখন রেস্তোরাঁর দখলে। প্রশাসন বলছে রাজনৈতিক কারণে এতদিন ব্যবস্থা না নেওয়া গেলেও এবার দ্রুতই মাঠে নামবেন তারা। আর বিশেষজ্ঞরা বলছেন দায় সারা নয়, প্রয়োগ করতে হবে কঠোর আইন। মাহাদি হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। কোনো সেক্টরে আগুন লাগলে সেই সেক্টরেই কয়েকদিন চলে প্রশাসনের তৎপরতা। গেল বছর বেলি রোডে গ্রিন কজি কটেজে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয় বেশ কয়েকটি রেস্তোরাঁ। এরপর অবৈধ রুফটপ রেস্টুরেন্ট বন্ধে যৌথ অভিযানের নামে রাজউক, সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস ভেঙে দেয়া সহ কয়েকটি রেস্তোরাঁ বন্ধ করে দেয়া হয়। তবে বছর না ঘুরতেই ইউটার্ন। সড়কের দুপাশের ভবনের ছাদে রুফটপ রেস্টুরেন্টের দৃশ্য যেন পুরো রাজধানী জুড়েই। নিয়ম না থাকলেও রাজধানীতে আবারও হু হু করে বাড়ছে এসব রুফটপ রেস্টুরেন্ট। মেট্রো রেল চালুর পর থেকে বিশেষ করে এই মিরপুর অঞ্চলেই ছাদ দখল করে গড়ে উঠেছে প্রায় 100 খানেক রেস্টুরেন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছে এসব? ফার্মগেটের স্কাইভিউ রেস্টুরেন্ট এটি। বৈধতার প্রশ্ন তো দূরের কথা, ছাদে আলাদা করে 2 তলা নির্মাণ করে বাড়ানো হয়েছে আয়তন। একই চিত্র মিরপুরের এই সানসেট বেঞ্চ রেস্টুরেন্টেও। দেশের আইন অনুযায়ী ছাদে কোনো প্রকার স্থাপনা নির্মাণের অনুমতি না থাকলেও উদ্বোধনের অপেক্ষায় আরও অনেক রেস্টুরেন্ট। সাধারণত কোনো রেস্টুরেন্ট চালুর আগে রাজউক, সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসের অনুমোদন প্রয়োজন হয়। তবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর তথ্য বলছে দেশে এখন পর্যন্ত কোনো ছাদেই রেস্টুরেন্ট করার অনুমতি দেয়নি সংস্থাগুলো। তাহলে প্রশ্ন, কোন নিয়মে চলছে এসব রেস্তোরাঁ? বাংলাদেশে ওইভাবে পারফেক্টলি অনুমোদন দিচ্ছে না, কিন্তু ছাদ বাগান করার পারমিশন আছে। ওইরকমভাবে আমরা একটা অনুমোদন নিয়ে এই রেস্টুরেন্টটাকে ওপেন করতে চাচ্ছি। তদারকির দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে রাজনৈতিক ছত্রছায়ায় এতদিন বন্ধ থাকলেও শিগগিরই শুরু হবে অভিযান। রাজধানী কর্তৃপক্ষ আগের যে প্রসেসটা, মাঝখানে তো বিভিন্ন কারণে একটু সাময়িক বিরতির কাজ হয়েছিল, তো এখন আমরা হয়তো আগের যে প্রসেসটা সেটা আরো জোরদার করবে। ছাদ মানে আপনাকে ওপেন রাখতে হবে। আমি যখন খেতে যাচ্ছি তখন তো আমার দেখতে হবে, যতই সুন্দর হোক না কেন, আমাকে প্রাণে বাঁচার জন্য যেই ছোট ছোট ইস্যুগুলি, মানে ইমার্জেন্সি ইস্যুগুলি, এটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। অর্থের লোভে উন্মুক্ত ছাদ বাণিজ্যিকভাবে ব্যবহারের দায় ভবন মালিকদের পাশাপাশি তদারকি সংস্থাগুলো এড়াতে পারে না জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন শুধু অভিযান আর জরিমানায় সীমাবদ্ধ না থেকে কঠোর আইন প্রয়োগ করতে হবে। আবার একটা মৃত্যুর ঘটনা ঘটলে তখন সবাই বলবে আমি কিছু জানি না। এই দায়মোচন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার মানে দায়বদ্ধ আচরণ নিশ্চিতের জন্য এই সমস্ত রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে মামলা তুলছে। মুশকিল হচ্ছে যারা মামলাগুলো করবেন তারা যখন ঘুমিয়ে থাকেন তখন এই ঘটনাগুলো ঘটে। অসংখ্য মানুষের জীবিকা জড়িত থাকায় রুফটপ সহ সব রেস্টুরেন্ট পরিচালনায় আইন সংশোধনের দাবি সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। 3 দফা মেয়াদ বাড়লেও শেষ হয়নি ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড 6 লেনে উন্নীতকরণ। শহরের প্রবেশ মুখের সংস্কার কাজ না হওয়ায় সড়কটির গুরুত্বপূর্ণ স্থানই বেহাল। এতে যানজটে জনভোগান্তি সহ ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। তবে শিগগিরই সংস্কার কাজ পুরোপুরি শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। রাস্তা জুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দ। রিকশা, অটোরিকশা সহ ব্যাটারি চালিত 3 চাকার যানবাহন অহরহ উল্টে ঘটছে দুর্ঘটনা। গর্তে চাকা পড়ে যন্ত্রাংশ বিকল হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট বড় যানবাহন। ফুটপাত দিয়ে হেঁটে চলারও কোনো অবস্থা নেই। স্ল্যাববিহীন ম্যানহোলের এক একটা গর্ত মরণ ফাঁদে পরিণত হয়েছে।
ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চারশরা থেকে চানমারি পর্যন্ত পূর্ব পাশে আধা কিলোমিটার স্থানের এমন ভয়াবহ দুরবস্থায় জনভোগান্তি চরমে। এই দিকে ভাঙা ওই দিকে মানে কোনো জায়গার ভিত্তি ঠিক নেই রাস্তাঘাট। 5 বছর ধরে এই অবস্থা। আমগো তো গাড়ি সমস্যা, এটা ভাঙে এরা তো কোনো পদক্ষেপই না। এই রোডের সমস্যার কারণে দেখা যেতেছে অনেকক্ষণ সময় লেগে যেতেছে। কেউ এক্সাম দিতে দেরি করতেছে 1 ঘন্টা আধা ঘন্টা এরকম লেট হয়ে যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে চাষারা পর্যন্ত এই লিংক রোডটি নির্মাণের পর থেকে গত 2 যুগ ধরে 4 লেনে ছিল। অতিরিক্ত যানবাহনের চাপে জনভোগান্তি লাঘবে সরকার 2020 সালে সড়কটি 6 লেনে উন্নীত করার উদ্যোগ নেয়। 2021 সালের 8 ফেব্রুয়ারি প্রকল্পের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার। 2022 সালের 30 জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার সময়সীমা থাকলেও কাজের ধীরগতির কারণে তা সম্ভব হয়নি। পরে 3 দফায় মেয়াদ বাড়ানো হলেও এখন পর্যন্ত এই আধা কিলোমিটার স্থানের সংস্কার কাজ শুরু হয়নি। কি এক ভুতুরে কারণে যে এই কাজটা চলমান হচ্ছে না, অগ্রগতি হচ্ছে না, এই জিনিসটা আমরা নারায়ণগঞ্জবাসী জানি না। দেশের পাশাপাশি আমরা চাই রাস্তারও সংস্কার হোক আর খুব দ্রুত হোক। আমরা এই ভোগান্তি আর চাই না। আলো বলতে কোনো কিছুই নাই, একদম অন্ধকারচ্ছন্ন। এই অন্ধকারচ্ছন্ন হওয়ার কারণে এই লিংক রোডে একদম অপরাধীদের অভয়ারণ্য। আমরা এই ভোগান্তিটুকু থেকে আমরা মুক্তি চাই অচিরেই। প্রকল্পটির 95% কাজ শেষ হলেও ভূমি সংক্রান্ত জটিলতার কারণে আধা কিলোমিটারের কাজ করা সম্ভব হয়নি দাবি সড়ক বিভাগের। তবে আগামী জুনের মধ্যেই পুরো কাজ শেষ করার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। ভূমি সংক্রান্ত কিছু জটিলতার কারণে একটু থেমে আছে, তবে প্রকল্পটি 30 জুন 2025-এ সমাপ্তির জন্য নির্ধারিত। আমরা চেষ্টা অব্যাহত রাখছি যাতে নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ হয়। 8 কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডটি 6 লেনে উন্নীত প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 489 কোটি 42 লাখ টাকা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মুন্সিগঞ্জের অনেক শিল্প কারখানায় কর্মরত শিশুরা অভাবের সংসারে অর্থের যোগান দিতে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ঝুঁকিপূর্ণ কাজ করছে তারা। কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে হাড় ভাঙা খাটুনিতে পাচ্ছে নামমাত্র পারিশ্রমিক। আবার কাজ শেখার নামে বিনা পারিশ্রমিকে শ্রম দিচ্ছে অনেক শিশু। কর্তৃপক্ষ বলছে শিশু শ্রম কমিয়ে আনার চেষ্টা চলছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। নাহিদ হোসেন মুন্সিগঞ্জ শহরের পুরনো বাস স্ট্যান্ড এলাকায় ওয়েল্ডিংয়ের কাজ করে। 1.5 বছর ধরে বিনা পারিশ্রমিকে কাজ করার পর 2 মাস ধরে 4000 টাকা বেতনে ওয়ার্কশপে কাজ করছে সে। 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া 12 বছরের এই শিশুর কোমল হাতে কলমের বদলে ওয়েল্ডিংয়ের যন্ত্র এখন। আর তার ছোট ভাই 10 বছরের নাইম হোসেন শহরের দর্পণা সিনেমা হলের পাশে সাইকেল মেরামতের দোকানে বিনা পারিশ্রমিকে 7-8 মাস ধরে কাজ করছে। নাইম ও নাহিদের মতো হাজার হাজার শিশু কাজ করছে জেলা জুড়ে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য মতে জেলায় গেল 7 মাসে 30 শিশুকে শিশুশ্রম থেকে সরিয়ে আনা গেছে। তবে এখনও 10 সহস্রাধিক শিশু শ্রম দিয়ে যাচ্ছে। ইটের ভাটা আর ইট ভাঙা সহ নানা ঝুঁকিপূর্ণ কাজেও শিশু শ্রম বাড়ছে। কম মজুরিতে দীর্ঘ সময়ের জন্য শিশু শ্রমিক পাওয়ায় সুযোগ নিচ্ছেন মালিকরা। মানে অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয়। উপার্জন করার পরে দেখা যাইতেছে যে টাকা আমরা বিল পাই সেই টাকা দিয়ে আমাদের জীবনটা চলার অবস্থা না। জিনিসপত্রের দাম তো স্বাভাবিক বাড়ছে, তা আঙ্গ সপ্তাহে 2000 টাকা আঙ্গ বেতন কোনো বাড়ে নাই। জেলায় শিশু শ্রম বন্ধে কাজ করা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা বলছেন শিশু শ্রম বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দরিদ্র পরিবারের শিশুদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কোনো এনজিও নেই এ জেলায়। সরকারের পাশাপাশি যে যার অবস্থান থেকে আমরা এই শিশু শ্রমকে না বলবো, শিশু শ্রম বন্ধে কাজ করে যাব। আমরা প্রতিটা টিম 4টা টিম কাজ করছে নিরলসভাবে। সে কাজ করে আমরা শিশু শ্রমটাকে আমরা কমাই আনার চেষ্টা করতেছি। সরকারি হিসেবে জেলায় 543টি কারখানা রয়েছে। এর মধ্যে অনেক কারখানায় শিশুদের দিয়ে কাজ করানো হয়, আর ইট ভাটায় প্রায় প্রতিটিতেই শিশু শ্রমিক রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। 7 বছরেও শেষ হয়নি গোপালগঞ্জের নিজামকান্দি 20 শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ। কাজের অগ্রগতি 35 থেকে 40 ভাগ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান বিল তুলে নিয়েছে 50%। এই অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অন্যদিকে 2 বছর ধরে নির্মাণ কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। এইচ.এম. মানিকের তোলা ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট।
পরিত্যক্ত অর্ধনির্মিত ভবনটি বরাদ্দ হাসপাতালের জন্য, কিন্তু 2 বছর ধরে নির্মাণ কাজ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে অবকাঠামো। 2018 সালে কেটি ও এমসি নামের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাশিয়ানীর নিজামকান্দি 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের কার্যাদেশ দেয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ভবন নির্মাণ শেষ হওয়ার কথা ছিল 2020 সালের এপ্রিল মাসে, অথচ 4 দফা মেয়াদ বাড়ানো হলেও নির্ধারিত সময়ে তা শেষ হওয়া তো দূরের কথা, 2 বছর ধরে কাজই বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। এই যে হসপিটালটা হওয়ার কথা ছিল, যে কাজ হওয়ার কথা ছিল, কোনো কাজই হয় নাই। এই হসপিটালটা যদি আমাদের পক্ষে সুবিধা হয়। চলে গেছে আর আসেও না, কন্ট্রাক্টরও কোন দিক গেছে তারও খবর নেই, কোনো কাজকামও চালু নেই, কোনো সিদ্ধান্তও নেই। আমি বর্তমান এই কেয়ারটেকার হিসাবে বর্তমান একাই খুব দুরবস্থার মধ্যে এখানে পড়ে আছে। সরকারের কাছে আবেদন যে আমাদের কাজটা দ্রুত মনে করে যে শেষ করলে হয়তো আমরা মনে করে যে উপকৃত হব। এদিকে মাত্র 35 থেকে 40 ভাগ কাজ শেষ করে প্রকৌশলীদের সহযোগিতায় 50% বিল তুলে নিয়েছে ঠিকাদার। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সাফাই গেয়ে কার্যাদেশ বাতিল করে পুনঃ টেন্ডার আহ্বানের সুপারিশ করা হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। বাকি কাজটা শেষ করার জন্য 5th সেক্টর প্রোগ্রামে অন্তর্ভুক্তির জন্য আমরা সুপারিশ প্রদান করা হয় এবং এটা এখন প্রক্রিয়াধীন আছে। সার্বিকভাবে এই কাজটার মধ্যে অনিয়মের চিত্র রয়েছে মর্মে প্রতিমান হয়, আমরা প্রধান কার্যালয়ে এটা প্রকাশ্য অনুসন্ধানের জন্য প্রতিবেদন দাখিল করি। সেই প্রতিবেদনের আলোকে ইতিমধ্যে প্রধান কার্যালয় থেকে প্রকাশ্য অনুসন্ধানের জন্য কার্যক্রম শুরু হয়েছে মর্মে আমরা জানতে পেরেছি। হাসপাতালটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 16 কোটি 18 লাখ টাকা, আর 2.12 একর জমি অধিগ্রহণে ব্যয় হয়েছে প্রায় 71 লাখ টাকা। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। শরীয়তপুরে খাল ভরাট করে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ। জলাবদ্ধতা তৈরি হওয়ায় জমিতে আবাদ করতে পারছেন না কৃষকরা। দ্রুত খালটি সচল করার দাবি ক্ষতিগ্রস্তদের। অভিযোগ স্বীকার করে সেতু নির্মাণ শেষে খালের পানি প্রবাহ ফিরিয়ে আনার আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। বিএম ইসরাফিলের তথ্য ও ছবিতে রিপোর্ট। এক পাশে সবুজের গালিচা, অন্য পাশে জলাবদ্ধতা, অথচ পাখির চোখে দেখলে মনে হবে এটি একটি জলাশয়। 5 বছর আগেও শরীয়তপুর ঢাকা সড়কের গাগড়িজোড়া খালের দুপাশে 400 ধান, পাট, পেঁয়াজ, রসুন সহ নানা ফসল। তবে বর্তমানে কীর্তিনাশা নদীতে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করতে গিয়ে অপরিকল্পিতভাবে খালের মুখ সহ প্রায় 400 মিটার অংশ ভরাট করেছে সড়ক ও জনপথ বিভাগ, আর এতেই বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। পানি অপসরণ না হওয়ায় স্থায়ী জলাবদ্ধতায় কচুরিপানা আর আবর্জনার দখলে চলে গেছে অন্তত 500 একর ফসলি জমি। ফসলের আবাদ করতে না পারায় দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। তার যে এই ফসল আদি যা হইতো এ দিয়ে আমরা জীবিকা নির্বাহ করতাম, কিন্তু এখন কোনো মতে সাথে আমরা খাই আসছি। এই জায়গাটা জলাবদ্ধর মতন হয়ে রয়েছে। এই খালটার মধ্যে পানি জমা থাকে, বাউটার মধ্যে পানি না সরানোর কারণেই আমাকে ধানগুলো আনি সহজে লাগাতে পারি। আগে ধান হইতো, পেঁয়াজ হইতো, এইসব ফসলগুলো তো বেশি হইতো আর কি। 3 বছর ধরে হয় না। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই, সরকার যেন দ্রুত খাল কাটার ব্যবস্থা করে দেয়, যেন মানুষ যেন আবার তার নিজ কৃষিকাজে ফিরে আসে। ব্রিজটা হওয়ার কারণে এখানে আগে একটা সাবেক খাল ছিল, এই খালটা বন্ধ হয়ে গেছে। কৃষি বরাবর অনেক দরখাস্ত করা হয়েছে, টিউনো বরাবর দরখাস্ত করা হয়েছে, কিছুই আর আমলে নেয় না। যদিও ভুল স্বীকার করে সেতু নির্মাণ শেষে খালের পানির প্রবাহ স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এখানে খালের চলাচল যাতে নির্মাণ কাজ শেষে আবারও স্বাভাবিক হয়, সেজন্য যেটা করা প্রয়োজন আমরা সেটা করব। এদিকে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের লোকসান কমিয়ে আনতে দ্রুত বিকল্প উপায়ে পানি সরবরাহ ও নিষ্কাশনের পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারলে প্রত্যেক বছর এখানে 400 থেকে 500 একর যে জমি অনাবাদি আছে, এটা আমাদের এক ফসলি জমি এবং এক ফসলে আবাদের আর্টিস ফিরে আসবে। আবার 1000-এর কাছাকাছি কৃষক তারা উপকৃত হবে। কৃষি বিভাগের তথ্য মতে গত 5 বছরে প্রায় 1000 কৃষকের ক্ষতির পরিমাণ প্রায় 15 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর। কিশোরগঞ্জের হাওরে দায়সারাভাবে চলছে ঝুঁকিপূর্ণ ফসল রক্ষা বাঁধের সংস্কার কাজ। সঠিক সময়ের মধ্যে টেকসই বাঁধ না হলে হাওরের বোরো ধান ঝুঁকিতে পড়ার শঙ্কায় কৃষকরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড, তবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বড় মৌসুম সামনে রেখে হাওরে চলছে বাঁধের মেরামতির কাজ, কিন্তু এরপরও দুশ্চিন্তা কাটছে না কৃষকদের।
কৃষকরা বলছেন কর্তৃপক্ষের নজরদারি না থাকায় দায়সারাভাবে চলছে বাঁধ নির্মাণের কাজ। দূর থেকে মাটি এনে বাঁধ মেরামতের কথা থাকলেও পাড় থেকেই গর্ত করে তা নেওয়া হচ্ছে। কোথাও আবার কাদা তুলে চলছে কাজ। কোনো স্থানে এখনও শুরুই হয়নি প্রকল্পের কাজ। এতে আসন্ন বড় মৌসুমে ঝুঁকিতে পড়তে পারে হাওরের ফসল। কাজ তো শুরু হয়েছে না, অন্য কাজ না করে আমরা শেষ। আমরা বাস্তব করে খামো, এসব আমরা থাকবে না। জমিওয়ালা কইতেছে যে তোমরা অন্য দিক থেকে মাটি ইয়েতে আনবাতে, আমরা এই জমিতে মাটি নেও, আমরা জমিটা হয়ে গেল গা আর পানি উন্নয়নের বাদটা হয়ে গেল। 4 বছর ধরে করতেছেন, আপনারা শুনতেছি যে আগামী বছর পাড়া দেওয়া হবে, পাড়া না দিলে সারি মাটি থাকবে না। তবে অভিযোগ অস্বীকার করে বাঁধ মেরামত কাজ সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। এই বিষয়টি আমরা কঠোরভাবে মনিটরিং করছি, যাতে করে এই বাঁধের পাশ থেকে কখনো মাটি কেটে না নেয়, এবং আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে এই ডাম্প ট্রাক দিয়ে দূর থেকে মাটি ক্যারি করে বাঁধগুলো মেরামত করার জন্য। এদিকে অনিয়ম হলে দায়ীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই যে অভিযোগগুলো, অনিয়মগুলোর কথা আমরা বিগত দিনে শুনেছি, আগামীতে যাতে এই অনিয়মগুলো না হয় এবং কোনো ধরনের অনিয়ম হলে যারা এটি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জের 9টি উপজেলায় প্রায় 23 কোটি টাকা ব্যয়ে 150 কিলোমিটার দীর্ঘ 129টি ফসল রক্ষা বাঁধ মেরামত করা হচ্ছে। এর মধ্যে সম্পূর্ণ হাওর উপজেলা, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে রয়েছে 86টি বাঁধ। সময় সংবাদ, কিশোরগঞ্জ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা জাহিদুর রহিম অঞ্জনকে শেষবারের মতো শ্রদ্ধা জানালেন স্বজন ও সহকর্মীরা। বৃহস্পতিবার স্ট্যামফোর্ড ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হয়। কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্প অবলম্বনে মেঘ মল্লার সিনেমার এই নির্মাতা কয়েক বছর ধরে ভুগছিলেন লিভার জটিলতায়। তার যাপনের সঙ্গে মিশেছিল চলচ্চিত্র, ছিলেন চলচ্চিত্র সংসদকর্মী, হয়েছিলেন শিক্ষক। এরপর অবধারিতভাবেই নির্মাতা রূপে নিজেকে মেলে ধরেছিলেন। মেঘ মল্লার তার প্রথম চলচ্চিত্র। এরপর দীর্ঘ বিরতির পর চাঁদের অমাবস্যা শেষ করেছিলেন, তবে মুক্তি দেওয়ার সুযোগ আর হলো না। সবকিছুকে পেছনে ফেলে চললেন তিনি অসীমের পথে। গুণী নির্মাতা ও শিক্ষকের চলে যাবার কালে শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী, ভক্ত, অনুরাগীরা ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার কর্মস্থল স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় আরও একটি জানাজা। এরপর মরদেহ নেওয়া হয় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে। সেখানে গুণী এই নির্মাতাকে শ্রদ্ধা জানান সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। চলচ্চিত্রের শিল্প ভাষা নিয়ে তার যে চেষ্টা, চলচ্চিত্রকে একটা উচ্চ মানের শিল্পকর্মে রূপান্তরিত করার যে চেষ্টা, এটি বাংলাদেশে খুবই বিরল। শিল্পী হিসেবে সবসময় ও খুবই বিশুদ্ধ চলচ্চিত্রের পক্ষে ছিল। ওর দুর্ভাগ্য যে মাত্র 2টা সিনেমাও করতে পেরেছে। যদি ঠিকঠাক থাকতো হয়তো আরও অনেক ভালো ভালো কাজ আমরা পেতাম। আমাদের সময়টা কাটতো আসলে আড্ডা মেরে এবং স্বপ্ন দেখে যে আমরা কোনো না কোনো দিন ছবি বানাবো, যদিও জানতাম যে কোনো দিন ছবি বানানো সম্ভব হবে না। সো ওই সময় এবং এখনকার সময় দুইটার মধ্যে যে পার্থক্য, এই দুইটার মধ্যে জার্নি, সেই জার্নিতে তারও বিরাট ভূমিকা আছে। কয়েক বছর ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন জাহিদুর রহিম অঞ্জন। সুস্থতার আশায় কয়েক মাস ধরে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার এপারের মায়া ছেড়ে চলে যান গুণী এই নির্মাতা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনী ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মেরিন ড্রাইভে হচ্ছে মেরিন ড্রাইভ রেস। অংশ নিয়েছেন 400 সাইক্লিস্ট। প্রধান অতিথি সহ যোগ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ইনানি সৈকতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। যাচ্ছি তার কাছে। কক্সবাজারে প্রথমবারের মতো মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হচ্ছে মেরিন ড্রাইভ রেস, যেখানে সারা দেশের 400 সাইক্লিস্ট অংশ নিয়েছে। ঠিক 6টায় কক্সবাজারের যে সমুদ্র সৈকতে দরিয়ানগর পয়েন্ট রয়েছে, সেই দরিয়ানগর পয়েন্টে বেলুন উড়িয়ে এই রেসের উদ্বোধন করেছেন কক্সবাজারস্থ 10 পদাতিক ডিভিশনের যিনি জিওসি রয়েছেন এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। তিনি বেলুন উড়িয়ে তারপর শুরু হয় রেস। এই 6 ক্যাটাগরির এখানে রয়েছে, 6 ক্যাটাগরিতে 400 প্রতিযোগী অংশগ্রহণ করছে। এরই মধ্যে আপনারা লক্ষ্য করছেন আমরা এখন অবস্থান করছি ইনানির যে রেজুকাল ব্রিজ রয়েছে, সেই ব্রিজে যারা অংশ নিয়েছে, বিশেষ করে দেশি এবং নারীরা রয়েছে এখানে রেসে। সকাল থেকে আসলে আমরা লক্ষ্য করেছি ভোর
5টায় তারা সমুদ্র সৈকতে দরিয়ানগর পয়েন্টে চলে আসে এবং দরিয়ানগর পয়েন্টে আসার পর ঠিক 6টায় যখন প্রতিযোগিতা শুরু হয়, সেই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যখন বাঁশি বাজায় তখনই রেসটি শুরু হয়। এবং আমরা দেখতে পাচ্ছি মেরিন ড্রাইভের দুপাশে যেমন একদিকে সাগর, অন্যদিকে পাহাড়, আর ভোরবেলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য মধ্য দিয়েই কিন্তু রেসাররা, সাইক্লিস্ট যারা রয়েছেন সারা দেশ থেকে অংশগ্রহণ করেছে, তারা কিন্তু রেসটি শুরু করে দেন। এবং যে এখানে যারা আয়োজক রয়েছে, বিশেষ করে মূলত সেনাবাহিনী এবং কক্সবাজার জেলা প্রশাসন যৌথ উদ্যোগে এই আয়োজনটি হচ্ছে প্রথমবারের মতো। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, 6 ক্যাটাগরিতে 400 প্রতিযোগী অংশগ্রহণ করেছে, যেখানে প্রো ক্যাটাগরিতে 80 কিলোমিটার, এরপর 40 কিলোমিটার, এরপর আরও 6 ক্যাটাগরিতে আরও বেশ কিছু কিলোমিটারের যে প্রতিযোগিতা এই রেসটি সেটি রয়েছে। তবে আমরা লক্ষ্য করছি প্রতি 5 কিলোমিটার পরই কিন্তু এখানে বুথ রয়েছে, স্বেচ্ছাসেবকরা প্রায় 2 শতাধিক স্বেচ্ছাসেবক রয়েছেন, যারা শুরু থেকে আসলে প্রতিটি 5 কিলোমিটার পয়েন্ট পর যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাদের যে কোনো দুর্ঘটনা কিংবা তাদেরকে যে সহযোগিতা করা দরকার সব কিছুই করে যাচ্ছে, সেই দৃশ্যটি আমরা লক্ষ্য করছি। পুরো কার্যক্রমটি কিন্তু আমরা যে জেলা প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন, তারা সার্বক্ষণিক তদারকি করছেন। এবং সবশেষ এই রেসটি যখন শেষ হবে, সেই শেষ হওয়ার পর যে পুরস্কার বিতরণী কার্যক্রম চলবে, সেই কার্যক্রমের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের যে রেজুকাল ব্রিজ রয়েছে, সেই ব্রিজে সব শেষ। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সুজাউদ্দিন রুবেল। হাসিনা সরকারের আমলে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ দুর্নীতিগ্রস্ত সাবেক কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন হয়েছে পিরোজপুরে। দুপুরে টাউন ক্লাব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন স্থানীয়রা। বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন ও তার পরিবারের সদস্যরা ভূমি দখল, সরকারি সম্পত্তি দখল, জনগণকে জিম্মি করে অর্থ আদায় সহ পিরোজপুরে বিভিন্ন অপরাধে যুক্ত ছিল। আওয়ামী লীগের পক্ষে ভোট ডাকাতিতে সরাসরি অংশগ্রহণ করেন অতিরিক্ত ডিআইজি মারুফ বলেও অভিযোগ করা হয়। এরই সঙ্গে জেলার সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেনের বিরুদ্ধে মামলা বাণিজ্য সহ বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগও তোলা হয় মানববন্ধনে। রাজশাহীতে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা ও পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে নগরীর বিনোদপুরের বাজারে বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা জানান, বিনোদপুর বাজারের ব্যবসায়ী আবুল বাশার মিন্টুকে গোপনে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা, কিন্তু এখনও জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। গত 21 ফেব্রুয়ারি রাতে নগরীর লালন শাহ মুক্ত মঞ্চ এলাকায় পদ্মার চর থেকে আবুল বাশার মিন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ। সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু হান্নান বাহিনীর প্রধান হান্নান সহ 7 দস্যুকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে বন্দুকসহ দেশীয় অস্ত্র। মোংলা কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও মুক্তিপণ দাবি করে স্থানীয়দের অপহরণ সহ নানা অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল হান্নান বাহিনী। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে বাগেরহাট রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় চালানো হয় বিশেষ অভিযান। সেখান থেকে মোহাম্মদ হান্নান শেখ সহ আটক করা হয় 6 জনকে। পরে তাদের দেয়া স্বীকারোক্তিতে বাঁশতলী এলাকা থেকে 2টি 1 নলা বন্দুক ও 3টি রামদা সহ গ্রেফতার করা হয় আরও একজনকে। জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক 40,000 টাকা প্রদান করা হয়। আটককৃত ডাকাত দলের সদস্য মোহাম্মদ হান্নান শেখ, মোহাম্মদ রেজাউল শেখ, মোহাম্মদ কামাল উদ্দিন, সুরত মল্লিক এবং তালেব খান এবং মোহাম্মদ হোসেন আলী শেখ এবং মোহাম্মদ হাবিবুর রহমান খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। পুরুষ ইলিশ কখনো কখনো পরিণত হয় স্ত্রীতে। জাতীয় মাছের এমন জীবন রহস্য উন্মোচন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ, মৎস্য অধিদপ্তর ও চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষণার ফল অনুযায়ী নদী, হাওর, সমুদ্র উপকূলে পাওয়া
ইলিশের মধ্যে জিনগত পার্থক্য না থাকায় বিলুপ্তির হুমকিতে আছে মাছটি। তবে আশার কথা, পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স আবিষ্কার হওয়ায় কৃত্রিম প্রজননের মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। রূপালী ইলিশ স্বাদে গন্ধে অনন্য এই মাছটি বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে নিবন্ধিত। ইলিশই বাংলাদেশের জাতীয় মাছ। এবার জানা গেল এই মাছটি কখনো কখনো পুরুষ থেকে পরিণত হয় স্ত্রীতে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক, যারা গেল 5 বছর এই গবেষণা করেছেন চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে। এজন্য নমুনা হিসেবে সংগ্রহ করা হয় বাংলাদেশের পদ্মা, মেঘনা ও বঙ্গোপসাগরের 6টি অঞ্চল থেকে বিভিন্ন আকার ও বয়সের 203টি ইলিশ। সেখানে তার যে গ্লুকোজ, সেই গ্লুকোজকে স্টেবিলাইজ করে দেয়। যতগুলো ইনসুলিন রিসেপ্টর আছে সেই রিসেপ্টরগুলির কার্যকারিতা কমিয়ে দেয় যেন গ্লুকোজটা শেষ না হয়ে যায়। পুরুষ মাছ যদি স্ত্রীতে রূপান্তরিত হয় একটা পর্যায়ে গেলে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা পুরুষ ইলিশটা আসলে কম পাচ্ছি। জিনোম সিকোয়েন্সে পার্থক্য না থাকা একক পপুলেশনের এই মাছটি রয়েছে বিপন্ন হওয়ার পথে। এই পপুলেশনটা এখানে সারভাইভ করতে নাও পারে, কারণ যদি অধিকতর পপুলেশন থাকতো তাহলে প্রকৃতি কর্তৃক তারা নির্বাচিত হওয়ার সুযোগ থাকতো, কিন্তু এখন ইলিশ একটা হুমকির মধ্যে রয়েছে। তবে আশার কথাও শোনান গবেষক দল। বলেন, প্রজনন রহস্য আবিষ্কার হওয়ায় কৃত্রিম প্রজননের মাধ্যমে বাড়ানো যাবে এই মাছের উৎপাদন। ইলিশের যে প্রজননতান্ত্রিক যে শ্রেণীবিন্যাস ছিল, তার যে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা আমরা ফিল আপ করতে পেরেছি এবং সামনে অদূর ভবিষ্যতে আশা করি ইলিশের কৃত্রিম প্রজনন সংক্রান্ত যে কোনো বিষয়ে এই গবেষণা কাজে রাখবে। এই গবেষণা প্রকল্পের সব ডিএনএ ও আরএনএ পাবলিক ডেটাবেজ এনসিবিআইতে রাখা হয়েছে, যেন দেশ বিদেশের ইলিশ গবেষকেরা তা ব্যবহার করতে পারেন। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাদিক ইমন। ধন্যবাদ আলিফ। কানাডা ও মেক্সিকোর ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর শুল্ক বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ওপর 25% শুল্ক আরোপের কথা জানিয়েছেন ট্রাম্প। এদিকে এই সিদ্ধান্তের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছেন ট্রাম্পের 25% শুল্ক কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আবারও বাণিজ্য নীতিতে কড়া অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আরও জানান, চীন থেকে আমদানির ওপর শুল্ক দ্বিগুণ করা হবে। এছাড়া পারস্পরিক শুল্কের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ওপরও 25% শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। 2 এপ্রিল থেকে কার্যকর হবে পারস্পরিক শুল্ক। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 25% শুল্ক কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানায় ইইউ। বৃহস্পতিবার ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেন, শুল্ক আরোপ করলে কঠিন জবাব দেবে তার দেশও। তবে প্রতিবেশীর সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে না চাইলেও দেশের অর্থনীতি রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত অটোয়া। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, নতুন শুল্ক কার্যকর হলে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি হওয়া পণ্যের দাম বাড়তে পারে। এর ফলে মূল্যস্ফীতির আশঙ্কাও রয়েছে বলে জানান তারা। ট্রাম্পের এই পদক্ষেপ যদি বাস্তবায়িত হয় তবে তা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় বিশাল অস্থিরতা তৈরি করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। কাকলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির সদর দপ্তরে শেষবারের মতো প্রবেশের সুযোগ পেলেন বরখাস্ত হওয়া কর্মীরা। বৃহস্পতিবার সংস্থাটির ওয়াশিংটন কার্যালয়ে এসে নিজেদের ব্যক্তিগত জিনিসপত্র সংগ্রহ করেন তারা। কর্মীদের এভাবে বিদায় জানানোর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জানুয়ারিতে ইউএসএআইডির অর্থায়ন সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সংস্থাটির 90% বেশি চুক্তিভিত্তিক কর্মসূচি বাতিল করা হয়। এই সিদ্ধান্তের কারণে বিশ্বজুড়ে চলমান উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এরই ধারাবাহিকতায় সংস্থাটির অধিকাংশ কর্মীদের ছাঁটাইয়ের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার সংস্থাটির ওয়াশিংটন কার্যালয়ে শেষবারের মতো প্রবেশের সুযোগ পেলেন বরখাস্ত হওয়া কর্মীরা। কার্যালয়ে এসে নিজেদের ব্যক্তিগত জিনিসপত্র সংগ্রহ করেন তারা। এ সময় তাদের সম্মাননা জানাতে কার্যালয়ের সামনে জড়ো হন সাধারণ মানুষ। করতালির মাধ্যমে তাদের বিদায় জানানো হয়, যা আবেগ আপ্লুত করে ইউএসএআইডির বরখাস্ত কর্মীদের।
সকালে এসেই আমি কেঁদে ফেলি। এখানে পৌঁছানোর পর একজন আমাকে ধন্যবাদ জানায়, আর তখনই আমার চোখে জল এসে যায়। কর্মীদের জন্য সংস্থার কার্যালয়ে প্রবেশের সময়সীমা মাত্র 15 মিনিট নির্ধারণ করা হয়। দীর্ঘদিন ধরে কাজ করা কর্মীদের সংক্ষিপ্ত এই সময়ে ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে নিতে হয়। এর আগে তাদেরকে সদর দপ্তরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয় যুক্তরাষ্ট্রে। ইউএসএআইডির অর্থায়ন বন্ধ হওয়ায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে বৈশ্বিক মানবিক সহায়তা কার্যক্রম দীর্ঘমেয়াদে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চলমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেই পবিত্র রমজান মাস ঘিরে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমের বাজারগুলোতে চলছে নানা প্রস্তুতি। প্রয়োজনীয় নিত্যপণ্যের পাশাপাশি সাজসজ্জার সামগ্রী নিয়ে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। গেল বছর সংঘর্ষের কারণে যথাযথভাবে সিয়াম সাধনার মাসটি উদযাপন করতে না পারলেও এবারের যুদ্ধবিরতির কারণে ইতিবাচক পরিস্থিতির আশা করছেন স্থানীয়রা। পবিত্র রমজান মাস উপলক্ষে সারা বিশ্বে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই একই চিত্র দেখা যাচ্ছে ফিলিস্তিনের জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরে। বিভিন্ন রকম মশলা, খেজুর ও মিষ্টান্নের পাশাপাশি লণ্ঠন সহ নানা রকমের ঘরসজ্জার সামগ্রী দিয়ে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। আমরা অধীর আগ্রহে রমজানের অপেক্ষায় আছি। আল্লাহ আমাদের এবং সকল মুসলিমকে শান্তি ও সুস্থতা দান করুন। গত বছর সংঘর্ষের কারণে যথাযথভাবে সিয়াম সাধনার মাসটি উদযাপন করতে না পারলেও এবার যুদ্ধবিরতির কারণে ইতিবাচক পরিস্থিতির আশা করছেন স্থানীয়রা। কিন্তু বাজারে তেমন ক্রেতা নেই বলে দাবি ব্যবসায়ীদের। বলছেন যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি সামরিক তৎপরতার জন্যই এই পরিস্থিতি। এদিকে রমজান মাসের প্রস্তুতি হিসেবে বৃষ্টির পানি থেকে নামাজিদের সুরক্ষা দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে আল আকসা মসজিদ কর্তৃপক্ষ। ঠান্ডা থেকে বাঁচার জন্য স্থাপনা করা হচ্ছে বিশেষ কভার। এছাড়া গাজায় এক নারী রমজানের আনন্দ ছড়িয়ে দিতে নিয়েছেন এক অভিনব উদ্যোগ। মানবিক সহায়তা হিসেবে পাওয়া কার্ডবোর্ড বাক্স ব্যবহার করে তিনি তৈরি করেছেন রঙিন লণ্ঠন ও চাঁদের প্রতিকৃতি। এসব পণ্য বিক্রি করে নিজের পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ফিলিস্তিনিরা রমজানের ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকে নিজেদের খুশির আমেজ ছড়াতে নানা উদ্যোগ নিলেও বেশিরভাগ মানুষের জন্য টিকে থাকাই এখন প্রধান চ্যালেঞ্জ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সিয়াম সাধনার মাস রমজান শুরু হচ্ছে যুক্তরাজ্য সহ পুরো ইউরোপে। রমজান মাসের কেনাকাটা করতে পূর্ব লন্ডনে বাংলাদেশি দোকানগুলোতে প্রবাসীদের উপচে পড়া ভিড়। ইফতার তৈরির প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি মাছ মাংস কিনছেন তারা। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। এভাবেই হাক ডাক দিয়ে ক্রেতাদের ডাকছেন পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের বাংলাদেশি বিক্রেতারা। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাবে দ্রব্যমূল্যের দাম বাড়লেও বিক্রেতারা চেষ্টা করছেন দাম সহনীয় রাখতে। বেশ কিছু পণ্যে অফার দিতেও দেখা গেছে অনেক দোকানে। সব জিনিসে অফার আছে, স্পেশালি চিকেন, মিট, এবারে ফিশও হলো আছে। এই রমজানের ওসিলায় আমরা সব কিছু প্রোডাক্টে আমরা অফার দিতেছি। রমজানের সহনীয় পর্যায়ে মানুষ এবং গ্রাহকবৃন্দ কাস্টমাররা যাতে এই ধরনের সস্তায় পায় এই ব্যবস্থা করে থাকেন। এই জন্য আমি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে বাংলাদেশি গ্রসারি যারা তারা যে এথিক্যালি ব্যবসা করতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। লন্ডন সহ পাশের শহরগুলো থেকে বাংলাদেশিরা হোয়াইট চ্যাপেলে এসে রমজানের কেনাকাটা করছেন। গেলবারের তুলনায় দাম কিছুটা বেশি হলেও নাগালের বাইরে নয় বলেও জানান তারা। রোজার জন্য বাজার করতে আসলাম। হোয়াইট চ্যাপেলে সবসময় জমজমাট থাকে, খুব ভালো লাগতেছে। এখানে সবকিছু ফ্রেশ পাওয়া যাচ্ছে এবং দামটাও রিজনেবল পর্যায়ে আছে। বাংলাদেশে প্রচুর পরিমাণ সবজি আছে, বিভিন্ন জিনিস আছে, সবগুলো আছে পাওয়া যায়। দোকানগুলোতে থরে থরে সাজানো রয়েছে বাংলাদেশ থেকে আমদানি করা বিভিন্ন শাকসবজি, মাছ সহ হাজারো পণ্য। রমজানে দেশীয় স্বাদের শাকসবজি ও মাছের প্রতি ক্রেতাদের আকর্ষণ কিছুটা বেশি। রমজান এলে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম যেন লাগাম ছোঁয়া হয়, তার উল্টো চিত্র পূর্ব লন্ডনের বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলোতে। দোকানিরা দিচ্ছেন বাহারি নানা অফার, আর ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে করছেন রমজানের কেনাকাটা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে চলছে নানা প্রস্তুতি। নিত্যপণ্যের বাজারে ভিড় করছেন ক্রেতারা। কর্তৃপক্ষ বলছে হ্রাস পেয়েছে মূল্যস্ফীতি আর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতিও। তবে বাসিন্দাদের অভিযোগ কিছুতেই থামছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।
পবিত্র রমজানকে সামনে রেখে দেশে দেশে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এরই মধ্যে জমে উঠেছে পাকিস্তানের বাজার। আগাম কেনাকাটায় ব্যস্ত দেশটির বাণিজ্যিক রাজধানী করাচির বাসিন্দারা। তবে রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। নগরবাসীর অভিযোগ, মূল্যস্ফীতি হ্রাস পেলেও ক্রয় সীমার মধ্যে আসছে না নিত্যপণ্যের দাম। বিক্রেতারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাচ্ছে না। কিছুদিন আগে 1 কেজি গরুর মাংস 1100 রুপিতে কিনেছি, কিন্তু এখন 1300 রুপিতে কিনতে হচ্ছে। গেল বছর ব্যবসায় মন্দা ছিল, এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। মূল্যস্ফীতি এখনো রয়ে গেছে। গত বছরের তুলনায় এবার বাসিন্দাদের আয় বাড়েনি, তারা এখনো নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি স্থিতিশীল থাকার পাশাপাশি আগের বছরের তুলনায় কিছুটা কমতে পারে বলে আভাস দিয়েছিল দেশটির অর্থ মন্ত্রণালয়। গত বছর IMF এর কাছ থেকে $700 কোটি ঋণ পায় পাকিস্তান। এ কর্মসূচির অধীনে অর্থনীতি পুনরুদ্ধারের দীর্ঘপথে রয়েছে দেশটি। এদিকে বৈশ্বিক ঋণদাতার সুবিধার প্রথম ধাপের পর্যালোচনার জন্য আগামী সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করতে পারেন বলে জানা গেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। চাঁদে পানির অবস্থান শনাক্ত করতে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্র। চাঁদের পৃষ্ঠে কোথায় পানির অবস্থান তা নিশ্চিত করতে কাজ করবে স্যাটেলাইটটি। চাঁদের পানির উৎস বুঝতে পারলে পৃথিবীর পানির উৎস সম্পর্কেও গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যেতে পারে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। মহাকাশের অতল গহ্বরে রয়েছে জানা অজানা নানা রহস্য, যার খুঁটিনাটি বের করতে প্রতিনিয়তই চেষ্টা করে চলেছেন বিজ্ঞানীরা। এবার চাঁদে পানির অবস্থান শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছেন তারা। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে স্পেসএক্স ফ্যালকন 9 রকেটে করে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়, যা চাঁদের পৃষ্ঠে কোথায় পানি রয়েছে তা শনাক্ত করার জন্য কাজ করবে। চাঁদের মেরুর স্থায়ী ছায়াযুক্ত গহ্বরে পানির অবস্থান শনাক্ত করার চেষ্টা করবে স্যাটেলাইটটি। নাসার লুনার ট্রেল ব্লেজার অরবিটার বহনকারী স্পেসএক্স ফ্যালকন 9 রকেটটি কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটটি মহাকাশে চাঁদের পৃষ্ঠের একটি ধারাবাহিক মানচিত্র তৈরি করবে, যা পানির অবস্থান নিশ্চিত করতে সহায়তা করবে। তবে চাঁদে কিভাবে পানি পৌঁছেছে তা নিয়ে আছে বিতর্ক। বিভিন্ন ধূমকেতু ও গ্রহাণুর সংঘর্ষের মাধ্যমে বরফ চাঁদে এসেছে, অথবা সৌরজগতের হাইড্রোজেন চাঁদের পৃষ্ঠের সাথে বিক্রিয়া করে পানির অণু তৈরি করেছে বলে ধারণা বিজ্ঞানীদের। চাঁদের পানির উৎস বুঝতে পারলে পৃথিবীর পানির উৎস সম্পর্কেও গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যেতে পারে বলে জানিয়েছে তারা। চাঁদের পৃষ্ঠকে প্রায়ই শুষ্ক মনে করা হয়। গবেষণায় দেখা গেছে সেখানে কিছু পরিমাণ পানি রয়েছে। চাঁদে ঠিক কত পরিমাণ পানি রয়েছে তা এখনও অনিশ্চিত, তবে নাসার অনুমান এটি কয়েকশো মিলিয়ন টনের মতো হতে পারে। চাঁদের মেরুর শীতল ও স্থায়ী ছায়াযুক্ত অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ বরফের আকারে পানি থাকতে পারে বলে দীর্ঘদিন ধরে অনুমান করছেন বিজ্ঞানীরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইউরোপের সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট এটনার অগ্ন্যুৎপাত স্থানীয় গাইডদের জন্য হয়ে উঠেছে অভিনব এক সুযোগ। লাভার প্রবাহ থেকে সরাসরি তৈরি করা হচ্ছে স্মারক। আগুনের নদী যেন বয়ে চলেছে মাউন্ট এটনার ঢালে। আকাশ ছুঁয়েছে ধোঁয়ার কুণ্ডলী। এই ভয়াল দৃশ্যের মধ্যেই লাভা সংগ্রহ করছেন আলপাইন এটনার গাইডরা। উদ্দেশ্য স্মারক তৈরি করা। আগ্নেয়গিরির শক্তিকে ভয় না পেয়ে এটনার গাইডরা সেটিকে পরিণত করেছেন স্মৃতিচিহ্নে। প্রকৃতির ভয়ঙ্কর সৌন্দর্য ধরে রাখছেন লাভার তৈরি এই স্মারকে, যা পর্যটকদের কাছে পরিণত হয়েছে আকর্ষণীয় বস্তুতে। বিশেষ সরঞ্জাম দিয়ে লাভা সংগ্রহের পর তা ছাঁচে ঢালা হয়। লাভা শক্ত করার জন্য এটিকে আনা হয় বরফের সংস্পর্শে। নির্দিষ্ট আকারে রূপ দেওয়ার পর পানিতে চুবানো হয় বস্তুর ভঙ্গুরতা কমাতে। আমি আগ্নেয়গিরি গাইড দলের সদস্য। আমরা লাভার অ্যাস্ট্রে ও স্মারক তৈরি করছি। 1999 সালে আমি এটি শিখেছি অভিজ্ঞ গাইডদের কাছ থেকে। চলতি মাসের 11 তারিখ থেকে মাউন্ট এটনার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে নতুন করে। সতর্কতা জারি করা হয়েছে অঞ্চল জুড়ে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। কাকলি আখতার, সময় সংবাদ। বসন্তের আগমনে নতুন সাজে সেজেছে চীনের বিভিন্ন অঞ্চল। রঙিন ফুলে ছেয়ে গেছে দেশটির চংকিং শহর, যা দেখতে ভিড় করছেন শত শত দর্শনার্থী।
প্রথম দেখায় মনে হতে পারে এ যেন কোনো রূপকথার জগতের দৃশ্য কিংবা শিল্পীর রং তুলিতে আঁকা ক্যানভাস। পুরো এলাকা যেন গোলাপি ফুলের সমারোহে ভরে উঠেছে। ফুলে ঘেরা বাগানের ভেতর দিয়ে ট্রেন চলাচলের এমন দৃশ্য চীনের চংকিং শহরের। স্থানীয় সময় মঙ্গলবার রেল লাইনের চারপাশে সদ্য ফোটা ফুলের এমন মনোরম দৃশ্য দেখা যায়। দর্শনার্থীরা ট্রেনে চেপে আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে শহরের রেল ট্রানজিট লাইনের লিজিবা ও ফটোগুয়ান স্টেশনের আশেপাশে ভিড় করেন অনেকে। পাশাপাশি নিজেদেরকে ফুলের সঙ্গে ক্যামেরা বন্দি করে রাখতে দেখা যায় অনেককে। বসন্তের ফুলের এমন প্রাকৃতিক সৌন্দর্য তাদেরকে আকৃষ্ট করেছে বলে জানায় চীনে ঘুরতে আসা পর্যটকরা। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত চংকিং বিশ্বের অন্যতম বৃহত্তম শহরগুলোর একটি। শহরটি তার চোখ ধাঁধানো বসন্তের দৃশ্যের জন্য বিখ্যাত। প্রতি বছর শত শত পর্যটক ভিড় করেন শহরটিতে। চংকিং শহরের পাশাপাশি শাপিবাং, জিয়াংজিন এবং ফেংজিং সহ বেশ কিছু অঞ্চলে ধরা দিয়েছে বসন্তের ফুলের সৌন্দর্য। এই প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশা ছুঁয়ে গেছে টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্তকেও। পাকিস্তানকে হারিয়ে অন্তত শেষটা রাঙানোর লক্ষ্য ছিল তার। টুর্নামেন্ট থেকে খালি হাতে বিদায় নিলেও ইতিবাচক অনেক কিছুই দেখছেন শান্ত। জানান দেশের ক্রিকেটের ভবিষ্যতের স্বার্থে বিসিবির নেওয়া যে কোনো কঠিন সিদ্ধান্তের পক্ষেও থাকবেন তিনি। রাওয়ালপিন্ডিতে কেউ জেতেনি, আবার বাংলাদেশ বা পাকিস্তান কেউই খালি হাতে ফেরেনি। বৃষ্টির বাগড়ায় 1 পয়েন্ট নিয়ে অন্তত মান বেঁচেছে রিজওয়ান শান্তদের। তবে টুর্নামেন্টে যে নাক কাটা গেছে সেই ক্ষতে প্রলেপ লাগবে কিভাবে? অবশ্য বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ায় যার পণ্যাই হতাশ টাইগার অধিনায়ক। কদিন আগেই রাওয়ালপিন্ডিতে এই পাকিস্তানকেই যে জোড়া টেস্ট ম্যাচে হারিয়েছিল টাইগাররা। তবুও বাংলার কাপ্তান মেনে নিয়েছেন বাস্তবতা। টুর্নামেন্ট থেকে খুঁজছেন ইতিবাচক অনেক কিছুই। খুবই হতাশ। আমরা সত্যি এই ম্যাচটি খেলতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার জন্য কিছুই হলো না। টুর্নামেন্টে আমরা আগের দুটি ম্যাচ যেভাবে খেলেছি সে দুটি ম্যাচে আমাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক ছিল। একটা সময় পর্যন্ত আমরা ম্যাচেও ছিলাম। আশা করি আমরা আমাদের ভুল থেকে শিখতে পারবো। টানা ব্যর্থতায় বাংলাদেশের ক্রিকেটে পরিবর্তনের সুর। মুশফিক রিয়াদকে ওয়ানডে ফরম্যাটে আর দেখতে চান না সমর্থকদের অনেকেই। গুঞ্জন বোর্ডও কঠিন হতে পারে এই দফায়। শান্ত প্রস্তুত যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে। দল ব্যর্থ হলেও পেসারদের নিয়ে ছড়ল স্তুতি। ভবিষ্যতের ভাবনায় আমরা একটি সঠিক পরিকল্পনা তৈরি করব এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। স্ট্রাইক রোটেশন সম্পর্কে আমাদের ভাবতে হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি দলের সবাই বুঝতে পারবে আমাদের কি করতে হবে। পেস বোলিং ইউনিট নিয়ে এক সময় আমরা অনেক লড়াই করেছি, তবে সাম্প্রতিক সময়ে নাহিদ তাসকিনরা নিজেদের দারুণভাবে প্রমাণ করেছেন। 3 ম্যাচের ওয়ানডে খেলতে সামনে পাকিস্তান আসবে বাংলাদেশে। 2027 বিশ্বকাপের ভাবনায় তাই শুধু কথায় নয়, কাজেও এসব পরিকল্পনার বাস্তবায়ন চান নাজমুল হোসেন শান্ত। মাহবুব রিমন, সময় সংবাদ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিভাবান দল হয়ে থাকার সময় শেষ। প্রতিপক্ষের সমীহ আদায় করতে চাইলে বাংলাদেশ দলকে এখন বড় ইভেন্টে জিততে হবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। টাইগার পেস ইউনিটের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। সাবধান করেছেন অতিরিক্ত ব্যবহারে যেন নষ্ট করে ফেলা না হয় নাহিদ রানাকে। রাওয়ালপিন্ডি থেকে আরও জানাচ্ছেন নিয়ন মোহাইমিন। সেই 1999 সালে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বড় দলের বিপক্ষে জিততে শিখেছিল বাংলাদেশ। এরপর কালে কালে সময় কেটেছে অনেক, টেস্ট স্ট্যাটাস পেয়েছে টাইগাররা। তারপর সাদা পোশাকেও কাটিয়ে ফেলেছে 2 দশকের বেশি সময়। ঘরের মাঠে বড় দলগুলোকে হারালেও বিদেশের মাটিতে এখনও নিজেদের প্রভাব সেভাবে ফেলতে পারেননি তারা। রঙিন পোশাকে মোটামুটি সবার সমীহ এতদিন পেলেও ইদানিংকালে সেই খেলাটাও যেন ভুলে গেছেন শান্তরা। শেষ কয়েকটি আইসিসি ইভেন্টে বাংলাদেশের পারফরমেন্সে যতটা হতাশ দেশিরা, ঠিক ততটাই অবাক বিদেশিরাও। কমেন্ট্রির কারণে বাংলাদেশের ক্রিকেটকে দীর্ঘদিন ধরেই দেখছেন রমিজ রাজা। তাই অকপটেই বললেন, প্রতিভাবান তকমাটা এখন ক্লিশে হয়ে গেছে টাইগারদের জন্য। এবার দরকার ফলাফল। বাংলাদেশে প্রতিভার অভাব নেই, ব্যক্তিগত পারফরমেন্সও যথেষ্ট ভালো, কিন্তু দল হিসেবে এই দলটার পারফরমেন্স নেই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষের সমীহ চাইলে এখন জিততে শিখতে হবে বাংলাদেশকে। যদি এভাবে চলতে থাকে সামনে কেউই পাত্তা দেবে না তাদের। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পেছনে ব্যাটারদের দায়টাই বেশি দেখছেন রমিজ। টপ অর্ডারের ব্যর্থতা চোখে লেগেছে তার। বলেছেন, টপ থেকে রান না পাওয়ায় মিডল অর্ডারে রান এলেও সেখানে ছিল স্ট্রাইক রোটেশনের অভাব।
বাংলাদেশে প্রতিভার অভাব নেই, ব্যক্তিগত পারফরম্যান্সও যথেষ্ট ভালো, কিন্তু দল হিসেবে এই দলটার পারফরম্যান্স নেই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষের সমীহ চাইলে এখন জিততে শিখতে হবে বাংলাদেশকে। যদি এভাবে চলতে থাকে সামনে কেউই পাত্তা দেবে না তাদের। তবে বাংলাদেশের পেস ইউনিট নিয়ে প্রশংসা করলেন রমিজ রাজা। নাহিদ রানাকে নিয়ে মুগ্ধতা ঝরল সাবেক এই ক্রিকেটারের কণ্ঠে, সঙ্গে সাবধানও করলেন গতি তারকার ভবিষ্যৎ নিয়ে। নাহিদ তোমাদের সম্পদ, ওকে দেখে রেখো। নাহিদের গতি ওকে সবার থেকে আলাদা করেছে, কিন্তু ওকে বেশি ব্যবহার করো না। অতি ব্যবহারে ওর ক্যারিয়ার নষ্ট হতে পারে। তাসকিন ফিজরাও দারুণ, সময় দাও, গড়ে তোলো, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সদস্যরা সাকিবকে মিস না করলেও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের অভাবটা ঠিকই বুঝতে পেরেছেন রমিজ রাজা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। চ্যাম্পিয়ন হতে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে 1 পয়েন্ট নিয়ে ঘরে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। এবারের আসরে শান্তদের একটাই সান্ত্বনা, তারা আসর শেষ করেছে পয়েন্ট টেবিলে স্বাগতিক পাকিস্তানের ওপরে থেকে। বৃষ্টিতে শেষ ম্যাচ ভেসে যাওয়ায় রান রেটে এগিয়ে টাইগাররা আইসিসির ইভেন্টে ব্যর্থতার 16 কলা পূরণ করে শুক্রবারই দেশে ফিরছে বাংলাদেশ। পাকিস্তান থেকে নিয়ন মুহাইমিনের আরও একটি রিপোর্ট। শেষ বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। আরও একবার আইসিসির ইভেন্ট থেকে খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। তবে আপনি যদি ক্রিকইনফোটা খুলে এই ম্যাচের পয়েন্ট টেবিলটা বের করেন তাহলে একটু অবাক লাগবে, কারণ বাংলাদেশ নাকি গ্রুপের 3 নম্বরে বসে আছে। বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দলই দুটো করে ম্যাচ হেরেছে, আর একটা ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় একটা করে পয়েন্ট পেয়েছে। কিন্তু তারপরও বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেছে স্বাগতিকদের উপরে থেকে। এটাই মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমের একমাত্র সফলতা এই আসরের। সেটা সম্ভব হয়েছে বাংলাদেশ যে দুটো ম্যাচে হেরেছে সেই দুটো ম্যাচের তুলনায় পাকিস্তানের হারগুলো আরও বড় ব্যবধানে, যে কারণে রান রেটে পাকিস্তান বাংলাদেশের থেকে পিছিয়ে, আর বাংলাদেশ এগিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলে রয়ে গেছে 3 নম্বরে। পাকিস্তান শেষ করলো 4 নম্বরে থেকে, অর্থাৎ বাংলাদেশের থেকেও আরও এক কাঠি সরেস এই স্বাগতিক দল। এই ম্যাচটিকে ঘিরে বৃষ্টির সম্ভাবনা ছিল গত 2 দিন ধরেই। দুপুর 12টা পর্যন্ত স্থানীয় সময়ে এখানে কোনো বৃষ্টি হয়নি। ধারণা করা হয়েছিল হয়তো অন্তত টসটা হবে। এরপর কয়েক দফায় ফিল্ড ইন্সপেকশন করেছেন ম্যাচ আম্পায়াররা, কিন্তু আউটফিল্ড এতটাই স্যাঁতস্যাঁতে অবস্থায় ছিল যে কোনো অবস্থাতেই তা বৃষ্টি যদি থেমেও যায় সেটাকে ম্যাচ হওয়ার মতো অবস্থায় নিয়ে আসা প্রায় অসম্ভব ছিল। কোচ সালাউদ্দিন জানিয়েছেন প্রস্তুতির অভাবে নাকি বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারেনি। এই একই প্রস্তুতি না হবার কথা ফিল সিমন্স বাংলাদেশে থেকেও বলে এসেছিলেন, কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছিলেন তিনি নাকি চ্যাম্পিয়ন হতে চান। তারা দোষ দিয়েছেন বিপিএল এর উপরে। তারা বলেছেন বিপিএলটা যদি 15 দিন আগে শেষ করা যেত তাহলে নাকি একটা প্রস্তুতি নেওয়া যেত। কথাটা হচ্ছে বাংলাদেশ 2023 সাল থেকে জানে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে, কিন্তু তারপরও তারা প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি। কোচ সালাউদ্দিনের কাছে প্রশ্ন ছিল সিনিয়র ক্রিকেটাররা বিশেষ করে মুশফিক এবং মাহমুদুল্লাহর পারফরমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি কিভাবে রেট করেন। তিনি উত্তর দিয়েছেন এই সিনিয়র জুনিয়র তত্ত্বটাই নাকি তিনি পছন্দ করেন না। ম্যাচ ফির সমান সমান পান সবাই, তাহলে কেন সবার উপর দায়িত্বটা এক থাকবে না? তবে এবার দেখা যাক। মুশফিক মাহমুদুল্লাহকে নিয়ে অনেক কথা হচ্ছে, তাদের অবসর নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তবে বিসিবি সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশে যাবার পরে হয়তো একটা ম্যাচ আয়োজন করে তাদেরকে ফেয়ারওয়েল দেওয়ার চেষ্টা করা হবে যদি তারা রাজি হন অবসর নিতে। কথা তো অনেক হলো, এবার দেখা যাক কাজে কর্মে সেটা কতটা দেখা যায়। বাংলাদেশ টিম হয়তোবা একদিন পরেই চলে যাবে বাংলাদেশে, তারপর শুরু হবে নতুন মিশনের জন্য প্রস্তুতি। সেই মিশনটা বাংলাদেশে জিম্বাবুয়ে আসবে। জিম্বাবুয়ের সাথে হয়তোবা 2টো টেস্ট খেলবে বাংলাদেশ। সেই ম্যাচগুলো জিতে গেলে হয়তোবা আমরা এবারও ভুলে যাব এই ব্যর্থতার কথা, তখন লেখা হবে নতুন সফলতার গল্প। তারপরে যখন আবার পাকিস্তান সফরে আসা হবে, আবারও সেখানে যখন ভরাডুবি হবে, তখন হয়তোবা শুনবো নতুন কোনো অজুহাত। তো সেই পর্যন্ত অপেক্ষায় থাকছি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। বাংলাদেশের চেয়ে প্রায় 1 যুগ পর আইসিসি ইভেন্টে যাত্রা শুরু করলেও দুর্দান্ত পরিসংখ্যান আফগানিস্তানের। বিশেষ করে গেল 2-3 বছরে রীতিমতো উঠছে তারা। বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, আফগানরা পারলে কেন পারে না টাইগাররা? হিংসাত্মক মনোভাব ঠেলে পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তারা। বিসিবিকেও আরও সুদূর প্রসারী চিন্তাভাবনার তাগিদ দেন ভক্তরা। দুবাই থেকে আরও জানাচ্ছেন মাকসুদ আলম খান। এই দুবাই থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের। শান্তর আত্মবিশ্বাস দেখে প্রবাসী বাংলাদেশিরা ধারণা করেছিলেন দলের কাছ থেকে দারুণ জয় উপহার পাবেন, কিন্তু হতাশই হতে হয়েছে তাদের। এলিট ইভেন্ট থেকে কোনো জয় ছাড়াই বিদায় নিয়েছে টাইগাররা।
বৃষ্টিতে ভেস্তে গেছে রাওয়ালপিন্ডির ম্যাচ। পাকিস্তানকে হারিয়ে অন্তত একটা জয় নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করার স্বপ্ন ধুলোয় মিশেছে। কথা আর কাজে কত অমিল। শিরোপা জয়ের আশা নিয়ে দেশ ছাড়া দলটাকে দেশে ফিরতে হচ্ছে রাজ্যের হতাশা নিয়ে। এ নিয়ে 22 বার আইসিসি ইভেন্টে অংশ নিয়ে প্রতিবারই ব্যর্থতার গল্প লিখেছে বাংলাদেশ ক্রিকেট দল। অথচ অনেক পরে যাত্রা শুরু করেও আফগানিস্তান সবার সমীহ আদায় করে নিয়েছে। 2010 সালে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে অংশ নেয় আফগানরা। বিশেষ করে 2023 সাল থেকে তাদের গোনায় ধরতে হচ্ছে প্রতিটি দলকে। 23 ওডিআই বিশ্বকাপে পাকিস্তান ও ইংল্যান্ড, 24 টি20 বিশ্ব আসরে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ডকে। আর অর্থ কাঠামো সবকিছুতে এগিয়ে থেকেও বাংলাদেশ যেন হাঁটছে পেছনে। জানিয়ে ক্ষোভ হতাশার শেষ নেই ক্রিকেট প্রেমী জাতির। আফগানিস্তান টিমের দেখেন গত 2-3 বছরে অনেক ডেভেলপ করছে ওরা, কিন্তু আমরা পিছনে যাইতেছি, আমরা সামনে আসতে পারতেছি না, কারণ আমাদের টিম কম্পিটিশন নাই, আমাদের একতা নাই। ইয়ং যারা আছে এদেরকে চান্স দিতে হবে, আর যে পুরাতন যারা ভালো খেলতেছে না ওদেরকে আমরা বসে রাখতে হবে যদি আমরা টিমের উন্নতি চাই। আশা করব আমাদের যে ম্যানেজমেন্টের কাছে যারা সবাই সম্মিলিত হয়ে জিনিসটা শুরু করে এবং সবাই সাপোর্ট করে বাংলাদেশ টিমকে ভালো খেলার জন্য। বিকল্প বেটার প্লেয়ার তুলে আনার প্রক্রিয়া কঠিন বাংলাদেশে। নানা ইস্যুতে সব সময় অস্থির ক্রিকেটাঙ্গন। ঘরোয়া লিগের প্রতিযোগিতা, উইকেটের মান প্রশ্নবিদ্ধ, খেলোয়াড়দের পারস্পরিক দ্বন্দ্ব, বোর্ডের সঙ্গে দূরত্ব, ঘোলাটে এক পরিবেশ। তাই যেন একটা পরিবার বা একটা দল হয়ে উঠতে পারছে না ন্যাশনাল টিম। অথচ আগের দশকে কেবল ইউনিটির কারণেই দুর্দান্ত একটা গ্রুপ হয়ে উঠেছিলেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। আবারও ওই সময়টা ফিরে আসবে আশায় বুক বাঁধছেন সমর্থকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে নতুন দ্বার উন্মোচিত হচ্ছে পাকিস্তান ক্রিকেটে। ভবিষ্যতে আরও আইসিসি ইভেন্ট পেতে যা সাহায্য করবে পিসিবিকে, এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালক সামিউল হাসান। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে কথা চূড়ান্ত হলেও ত্রিদেশীয় সিরিজ এখনই সম্ভব নয় বলে মনে করেন তিনি। বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের সম্পর্ক উন্নয়নে পিএসএল এবং বিপিএল বড় ভূমিকা রাখতে পারে বলে অভিহিত করেছেন সামিউল। রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মুহাইমিনের আরও একটি রিপোর্ট। 1800 কোটি রুপি খরচ করে মাঠ সংস্কার, আইসিসির একটা আসর আয়োজনের জন্য রাস্তা, ওভারপাস, আন্ডারপাস কি তৈরি করেনি পাকিস্তান। ম্যাচ ডেতে নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেয়া হয় আশপাশের এলাকার সব দোকানপাট, মার্কেট, বাজার। সাধারণ মানুষও হাসি মুখে মেনে নিয়েছিলেন সব। 29 বছরের অপেক্ষার অবসান হওয়ায়। কিন্তু লাভের লাভ কি হলো পাকিস্তানের? প্রথম পর্ব থেকেই বাদ স্বাগতিকরা। স্বাভাবিকভাবেই টিকিট বাণিজ্য আশানুরূপ হয়নি পিসিবির। কিন্তু এত কিছুর পরও আসরকে ব্যর্থ বলতে নারাজ পিসিবি কর্তা। তার দাবি এই আয়োজন পাকিস্তানকে নতুন করে চিনিয়েছে বিশ্বের কাছে। অভিজ্ঞতায় ঋদ্ধ হয়েছেন পিসিবির কর্মচারীরা। এটা কখনোই ব্যর্থ নয়। টিম আর বোর্ড পুরোই আলাদা। টিম ভালো করেনি, তার জন্য আয়োজনে কোনো কমতি নেই। আমাদের সফলতা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আমরা সামনে আইসিসির কাছে আরো ইভেন্ট দাবি করতে পারি। আমার মনে হয় আমরা পুরোপুরি সফল। কদিন আগেই বিসিবি প্রেসিডেন্টের বরাতে খবর এসেছে আইসিসির এফটিপির বাইরে গিয়ে জুলাই আগস্টে বাংলাদেশ ট্যুর করবে পাকিস্তান। চেষ্টা নাকি চলছে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনেরও। কিন্তু পিসিবি কর্তা জানালেন তৃতীয় কাউকে অন্তর্ভুক্ত করা কঠিন এই মুহূর্তে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এন্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। এটা আজ থেকে নয়, শুরু থেকেই দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনা হয়েছে। এটা সম্ভব, তবে ত্রিদেশীয় নিয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি। বাংলাদেশের ক্রিকেটটা ভালোই ফলো করেন সামি। জানালেন এবারের পিএসএল এর নাহিদ এবং রিশাদকে দেখতে মুখিয়ে আছেন তিনি। আশা করেছেন তাদের পারফরম্যান্স দুয়ার খুলে দেবে আরও বাংলাদেশিদের জন্য। বাংলাদেশ প্লেয়ার্স আর ভেরি পপুলার ইন দেখো, ক্রিকেট শুধু খেলা নয়, এটা দেশের সঙ্গে দেশের সম্পর্ক তৈরির সেতু। নাহিদ, রিশাদ যদি এবার পিএসএল এ ভালো খেলে তাহলে তোমাদের আরো ছেলে সামনে এখানে আসতে পারবে। সাকিব, তামিম, মুশফিকরা এখানে ভালো খেলেছে বলেই সবাই ওদেরকে চেনে। এবার সবাই অপেক্ষায় নাহিদ রানার জন্য। এত কথার মাঝেও ভারতের পাকিস্তানে না আসা নিয়ে হতাশ পিসিবি কর্তা। জানালেন আইসিসির কাছে তাদের আবেদন 2027 থেকে যেন আর না থাকে এই হাইব্রিড ড্রামা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।
এ দল ও এইচপি ইউনিটের নিয়মিত কার্যক্রম না থাকায় ঘুরে ফিরে অফ ফর্মে থাকা ক্রিকেটাররাই খেলছেন জাতীয় দলে। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার পূর্বে যে ধরনের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল সেদিকেও নজর ছিল না ম্যানেজমেন্টের, এমন মন্তব্য করেছেন বিসিবির কোচ তারেক আজিজ খান। একই ব্যাচের অন্য দেশের জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের যতটা উন্নতি করেছে সেই তুলনায় টাইগার ক্রিকেটারদের মাঝে উন্নতির ক্ষুধাও কম দেখেন এই কোচ। পেসারদের আরও উন্নতির জায়গা দেখেন তারেক আজিজ। বাংলাদেশের এক একটা আইসিসি ইভেন্ট শেষ হয় আক্ষেপ আর হতাশায়। ব্যত্যয় হয়নি এবারও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ না জিতেই বাড়ি ফিরছে শান্ত বাহিনী। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের পথ চলা 3 যুগেরও বেশি। নিয়মিতই খেলছে আইসিসি ইভেন্ট। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মেগা টুর্নামেন্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু সেরকম প্রস্তুতি কি নিয়েছিল মিরাজ তাসকিনরা? টিম ম্যানেজমেন্ট কি পরিকল্পনা সাজিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে? সাবেক পেসার ও কোচ তারেক আজিজ দায় দিলেন গোটা সিস্টেমকে। চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু আমরা বলতে পারি যে একটা দল হিসাবে আমরা ভালো করিনি। এর পিছনে শুধু প্লেয়ার না, আমার মনে হয় যে সার্বিক যে পরিস্থিতিটা আছে, প্ল্যানিং, প্রিপারেশন, এক্সিকিউশনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমাদের অবশ্যই নজর দিতে হবে। পরিকল্পনার একটা বড় অংশে গলদ রয়েছে এবং এটা নিয়ে অনেক বছর ধরেই আপনার কথা হচ্ছে। ক্রিকেট বোর্ডের উচিত আসলে এই জায়গাগুলোতে হাত দেওয়া এবং আপনাকে একটা কম্পিটিটিভ এ টিমকে সেট করতে হবে, এইচপিটাকে আরও বেশি মোর ইফেক্টিভ করতে হবে। 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ব্যাচের ক্রিকেটার আফগানিস্তানের ইব্রাহিম জাদরান সুযোগ সুবিধায় পিছিয়ে থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে ঠিকই নিজেকে প্রমাণ দিয়েছেন আফগান ক্রিকেটার। সেই জায়গায় বাংলাদেশের তরুণরা কতটা উন্নতি করতে পেরেছে? তারেক আজিজের মতে টাইগার ক্রিকেটারদের মাঝে উন্নতির ক্ষুধাও কম। আমরা ইব্রাহিমকে দেখছি ডে বাই ডে তার ক্রিকেটটা ইমপ্রুভ হচ্ছে, বাট ও কিন্তু এখানে অন অ্যান অ্যাভারেজ ক্রিকেটটা খেলছে। এই বাংলাদেশ হারাটা যদি আপনার ভিতরে কোনো ফিলিংস না তৈরি করে, আপনার ভিতরে যদি কষ্ট না তৈরি না করে, অথবা এটাকে থেকে আরও ভালো করার ক্ষুধাটা আপনার ভিতরে না আসে, তাহলে আপনার ওই জায়গা থেকে সরে যাওয়া উচিত। টাইগার পেস ইউনিটের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তিরা, বিশেষ করে গতি তারকা নাহিদ রানাকে নিয়ে। তাদের পারফরমেন্স কতটা মুগ্ধ করতে পেরেছে এই সাবেক পেসারকে? তার মতে আন্তর্জাতিক অঙ্গনে এখনও ম্যাচ উইনার হয়ে উঠতে পারেনি কেউই। ইন্টারন্যাশনালি আপনি ভালো না করলে কিন্তু আপনার ক্রিকেটের মানটা আপনি আসলে বোঝাতে পারবেন না যে আপনি কত ভালো। পেস বোলাররা ম্যাচ উইনারের ভূমিকায় আসতে হবে, আপনার ম্যাচের কন্ট্রোলটা নিজের করে নেওয়ার মতো অ্যাবিলিটিটা হতে হবে। কিন্তু আমরা ভালো করছি, আমাদের উন্নতিটা দৃশ্যমান, বাট আমরা কিন্তু এখনও ম্যাচ একার করে নিয়ে বের করে নিয়ে আসতে পারতেছি না। তো সেই জায়গাটায় আমার মনে হয় পেসারদের আরও কাজ করার আছে। নাহিদ রানা যেটা করেছে সেটা কিন্তু বাংলাদেশকে করে দেখায় নাই। সো হি ইজ এ স্পেশাল। তার ইমপ্রুভমেন্টের জন্য আসলে কী কী করার আছে সেই জায়গাগুলোতেও তো আপনার অনেক কাজ করার আছে। নিয়মিত আইসিসি ইভেন্টে ভালো করতে হলে ক্রিকেট কাঠামোতে পরিবর্তন আনার পরামর্শ এই সাবেক পেসারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের ব্যর্থতার পাশাপাশি আলোচনায় রয়েছে মুশফিক মাহমুদুল্লাহর অবসর। ব্যাটে টানা রান করার মধ্য দিয়ে যাওয়া এই দুই সিনিয়র ক্যাম্পেইনারের বিদায় ইস্যুতে অস্বস্তিতে বিসিবি। যে সিদ্ধান্ত না আসায় এখনও ঘোষণা করা যায়নি ক্রিকেটারদের চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকা। গুঞ্জন আছে মুশি রিয়াদকে মাঠ থেকে বিদায় দিতেই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে বিশেষ ওয়ানডে সিরিজ আয়োজনের করতে যাচ্ছে বিসিবি। তবে রঙিন পোশাকে নিজেদের অবসর নিয়ে নিশ্চুপ দুজনেই। কালে কালে বেলা গেল অনেক। 2005-এ মুশফিকের আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণের দিনে যে শিশুটির জন্ম, সে এখন 19 বছরের টকবকে তরুণ। আন্তর্জাতিক সার্কিটে রিয়াদের পথ চলাও পার হয়েছে 17 বছর। ব্যাটে বয়সের ছাপ, শরীরে আড়ষ্টতা, তবুও খেলেই চলছেন এই দুই সিনিয়র ক্যাম্পেইনার। টাইগার ক্রিকেটে মুশফিক মাহমুদুল্লাহর অবদান কখনোই ম্লান হবে না। কত ম্যাচ জয়ের নায়ক তারা। অবশ্য ম্যাচ হারিয়েছেন সেই সংখ্যাটাও কম নয়। তবে সেসব নয়, চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ব্যাটিং অ্যাপ্রোচ, আউট হওয়ার ধরন আতশ কাঁচের নিচে দাঁড় করিয়েছে মুশি রিয়াদকে। টেস্টে এখনো মুশফিক অটো চয়েস, কিন্তু ওয়ানডেতে প্রশ্ন উঠেছে দলে তার জায়গা নিয়ে। ক্রিকেট প্রেমীদের বড় একটা অংশ চাচ্ছেন রঙিন পোশাকে ব্যাট তুলে রাখুক তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগ থেকেই গুঞ্জন ছিল এই ইভেন্ট দিয়ে ক্রিকেটকে বিদায় বলতে পারেন মাহমুদুল্লাহ। পরে ওয়ানডেতে সেই তালিকায় যোগ হয় মুশফিকের নামও। কিন্তু টুর্নামেন্ট থেকে বাংলাদেশ বিদায় নিলেও নিজেদের অবসর নিয়ে নিশ্চুপ দুজনেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ঘরের মাঠে এই দুই সিনিয়র ক্রিকেটারকে বিদায় দিতে চায় বিসিবি।
গুঞ্জন ছিল তাদের সম্মানে জিম্বাবুয়ের বিপক্ষে একটি বিশেষ ওয়ানডে ম্যাচ আয়োজন করবে বোর্ড। তবে বিসিবি সূত্র নিশ্চিত করেছে সেই সম্ভাবনা ক্ষীণ। তবে এই দুই ক্রিকেটার চাইলে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই তাদের দেয়া হবে স্মরণীয় বিদায়। অবশ্য মুশফিক রিয়াদের অবসরের সিদ্ধান্ত একান্তই তাদের, যে বিষয়টি সম্মান করে বিসিবিও। কিন্তু 2027 বিশ্বকাপকে সামনে রেখে নিশ্চিত করেই নতুন করে পরিকল্পনা সাজাবে বোর্ড। তার উপর মুশফিক মাহমুদুল্লাহর জন্য ঝুলে আছে বিসিবির চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকা। বাংলার ক্রিকেটে মাঠ থেকে বিদায় নিতে না পারার রেওয়াজ দীর্ঘদিনের। মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া হয়নি পঞ্চ পাণ্ডবের 3 কিংবদন্তি সাকিব, মাশরাফি, তামিমের। প্রশ্ন, সেই পথে কি হাঁটবেন মুশফিক রিয়াদও, নাকি পারফরমেন্স ও বয়সের ভারে নুজো এই দুজনাকে আরো বহন করবে বিসিবি? উত্তরটা কেবল মুশফিক আর মাহমুদুল্লাহ দিতে পারবেন। অবশ্য তাদের এখন দৃষ্টি আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে। মাহবুব রিমন, সময় সংবাদ। মাত্র 1 ম্যাচেই পাকিস্তান জয় করলেন নাহিদ রানা। তার গতির প্রশংসায় পঞ্চমুখ দেশটির ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বিশ্লেষকরাও। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজের মতে নাহিদ রানা বাংলাদেশের সম্পদ। সঠিকভাবে পরিচর্যা করা গেলে দেশকে সে লম্বা সময় সার্ভিস দিতে পারবে। মাত্র 6 টেস্টের ক্যারিয়ারে এরই মধ্যে নিজের অবস্থান পাকা করেছেন নাহিদ রানা। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এমন স্বপ্ন দেখিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে গিয়েছিলেন শান্ত, তবে বাস্তবতা ছিল পুরোপুরি বিপরীত। 1 ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া বাংলাদেশ ফিরেছে মাত্র 1 পয়েন্ট সঙ্গী করে, সেটাও বৃষ্টির কল্যাণে পাওয়া। বলতে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রাপ্তির খাতায় বাংলাদেশের মার্কস শূন্যই। না পাওয়ার আক্ষেপে শান্ত না কেবল নাহিদ রানা। খুব যে আহামরি কিছু করেছেন নাহিদ তা কিন্তু নয়, অবশ্য সে সুযোগও দেয়া হয়নি তাকে। দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে সুযোগই পাননি তিনি। রাওয়ালপিন্ডিতে বল হাতে দেখিয়েছেন প্রতিভার ঝলক, যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে তার মাত্র 1 উইকেটে অনেকেই ভাবতে পারেন এ আবার এমন কি। মূলত গতির ঝড়ে পাকিস্তান মাতিয়েছেন নাহিদ রানা, সঙ্গে তার সুইং বেজায় মনে ধরেছে দেশটির সমর্থকদের। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামতে পারলে হয়তো আরও ভালো কিছু হতো, তবুও যতটুকুই হয়েছে তাতে বেশ বাহাবা কুড়াচ্ছেন দেশের তরুণ গতি তারকা। আমার কাছে মনে হয় নাহিদ রানা বেশ প্রতিভাবান ক্রিকেটার। আমি যখন ওর সঙ্গে বিপিএল খেলি ওর প্রতিভা দেখে মুগ্ধ হয়েছিলাম। সে এত দ্রুত গতিতে বল করতে পারে, এটা সত্যি অসাধারণ একটা বিষয়। তার জন্য সবসময় আমার শুভকামনা থাকবে। আশা করি লম্বা সময় সে বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে। মাত্র 6 টেস্টের ক্যারিয়ারে এরই মধ্যে নিজের অবস্থান পাকা করেছেন নাহিদ রানা। ওয়ানডেতে 5 ম্যাচে আহামরি কিছু করতে না পারলেও তিনি যে দেশের জন্য লম্বা রেসের ঘোড়া তার স্পষ্ট আভাস আছে। প্রয়োজন কেবল সঠিক পরিচর্যার। এস.এম. ইকবাল, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের পর অজিদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চান আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। এদিকে ছাড় দিতে নারাজ অস্ট্রেলিয়াও। এই ম্যাচে যে দল জিতবে তারাই চলে যাবে সেমিফাইনালে। এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি শুরু হবে লাহোরে বেলা 3টায়। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর আবারও আইসিসির ইভেন্টে ইংল্যান্ড বধ করে আত্মবিশ্বাসের তুঙ্গে আফগানিস্তান। ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে রোমাঞ্চকর ম্যাচ জয়ের পর দেশটিতে বইছে উৎসবের হাওয়া। এবার তাদের সামনে সুযোগ 2024 আইসিসি টি20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলার পর ব্যাক টু ব্যাক আইসিসির আরও একটি আসরের শীর্ষ 4-এ ওঠা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই মিলবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের টিকিট, আর হারলেই শেষ এবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি অধ্যায়। ম্যাচের আগে ঘুরে ফিরেই আলোচনায় 2023 ওয়ানডে বিশ্বকাপে জয়ের কাছে এসেও গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার কাছে আফগানদের হেরে যাওয়া ম্যাচের সেই স্মৃতি। ম্যাক্সওয়েল এবারও আছেন, তবে ফেভারিট পতনে সিদ্ধহস্ত আফগানরা শুধু একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে নিয়ে ভাবতে নারাজ। তাই তো সংবাদ সম্মেলনে বারবারই উঠে আসা একই প্রশ্নে ক্ষুব্ধ অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি জানিয়ে দিলেন অস্ট্রেলিয়াকে হারানোর সামর্থ্য তাদের রয়েছে। আমাদের হালকাভাবে নিলে ভুল হবে। আমরা শুধু একজন ম্যাক্সওয়েলকে নিয়ে ভাবছি না, পুরো দলকেই হারাতে পারি আমরা, সেটা সবাই দেখেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে আফগানিস্তান। এই ম্যাচে মাত্র 1 উইকেট পেলেই প্রথম আফগান বোলার হিসেবে ওয়ানডেতে 200 উইকেটের রেকর্ড গড়বেন রশিদ খান। 37 রান পেলে রহমত শাহ হবেন 4000 রান করা প্রথম আফগান ব্যাটার।
আফগানদের পেস অ্যাটাক সামলাবেন উঠতে থাকা আজমতুল্লাহ ওমরজাই, স্পিনের রশিদ নবী ও নূর আহমেদ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডের রেকর্ড সংগ্রহ ভেঙে জশ ইংলিশের সেঞ্চুরিতে দাপুটে জয় পেয়েছে। দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে পরিত্যক্ত হয় তাদের। এ ম্যাচে হেরে গেলেও সেমির ক্ষীণ আশা টিকে থাকবে তাদের। তবে সমীকরণের মার প্যাচে যেতে চান নাল্লা বুশেইন। আফগানদের হারিয়েই সেমিফাইনালে যেতে চায় তারা। আফগানিস্তান শক্ত প্রতিপক্ষ, তাদের সমীহ রেখেই খেলতে নামবো আমরা। তবে দিন শেষে জয় আমাদেরই হবে আশা করি। চ্যাম্পিয়ন্স ট্রফির দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সবশেষ 2009 সালে শিরোপা ঘরে তুলেছে। 15 বছরের শিরোপার খরা কাটাতে চায় স্মিথের দল। প্যাট কামিন্স, হ্যাজেলউড, স্টার্ককে ছাড়া খেলছে এবার অস্ট্রেলিয়া। তাদের শূন্যতা পূরণে ভূমিকা রাখতে হবে ব্যাটসম্যানদের। সবশেষ টি-20 বিশ্বকাপে কিংসটাউনে আফগানদের কাছে অজিরা হারলেও এখন পর্যন্ত 4 ওয়ানডের সবকটিতেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে আফগানিস্তান। পারভিন আক্তার, সময় সংবাদ। ভারত নয়, এবছরের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। আলোচনায় আছে শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতের নাম, এমন খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এবারই প্রথমবারের মতো এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসরে অংশ নেবে 8 দল। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন নিয়ে নতুন করে সমস্যা যেন না বাধে, সে কারণে পুরো টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটির আয়োজন করার কথা ভাবছে এসসিসি। যদিও আগে থেকেই সত্য নির্ধারিত আছে ভারতের, তবে পাকিস্তানের ভারতে না খেলা নিয়ে যাতে নতুন করে বিতর্ক তৈরি না হয়, সেজন্য এশিয়া কাপ আয়োজনে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে এসসিসি। সেপ্টেম্বরের 2য় থেকে 4র্থ সপ্তাহের মধ্যে হবে এশিয়া কাপ। পুনর্নির্ধারিতভাবে টি-20 ফরম্যাটে হবে আসর। প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে 8 দল। টুর্নামেন্টে হবে মোট 19টি ম্যাচ। প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের কোয়ারবিল এবং বালিকা বিভাগে শিরোপা জিতেছে পাবনার জোড়াগাছা প্রাথমিক বিদ্যালয়। খেলার উন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্রীড়া শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমনটাই জানিয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা। নাম পরিবর্তন হলেও রং হারানি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে গোল্ড কাপ টুর্নামেন্ট 2024-এর আসর। সুনামগঞ্জের ইসাঘড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের কোয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা। বালিকা বিভাগে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 3-1 গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় পাবনার জোরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুল পর্যায় থেকেই সমৃদ্ধ হয় ন্যাশনাল ফুটবল। এখান থেকেই উঠে জাতীয় দলে আলো ছড়াচ্ছেন সানজিদা মারিয়া আফিদারা। তাই ক্রীড়ার উন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্রীড়া শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ফুটবল উন্নয়নে বাফুফে ও বিকেএসপির সঙ্গে কাজ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এখানে তোমরা খেলায় যারা অংশগ্রহণ করেছো শুধু দেশের নয়, বিশ্বজুড়ে 65,000-এরও বেশি স্কুল আর 22 লাখেরও বেশি ফুটবলারের অংশগ্রহণে এমন আয়োজন বিরল। এখান থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন তুলি দিয়ে আঁকছেন খুদে ফুটবলাররা। আমাদের টিম ম্যানেজার, আমাদের ম্যান, সবাইকে অনেক ধন্যবাদ যে ওরা সবাই মিলেমিশে খেলছি। আমরা সারা গোল্ড গোলদাতা ফাইলাম। আমরা যদি বড় হয় ইনশাল্লাহ একজন ফুটবলার হব। আরও যদি বিকেএসপি যদি ভালো করে টিকতে পারে টেল দিয়ে ইনশাল্লাহ একজন ফুটবলার হব, আন্তর্জাতিক প্লেয়ার হতে চাই আমি। আমাদের বিদ্যালয় থেকে আমার কোচ আছে অসংখ্য, মানে আমাদের ক্লাস করেছে, প্র্যাকটিস করেছে, কোচিং করেছে, ওদেরকে আমি ধন্যবাদ। এইরকম সুযোগ যদি আমাদেরকে আরও দেয়, কিন্তু ইনশাল্লাহ আমরা দ্বীপ অঞ্চলকে, আমাদের এই কুতুবদিয়াকে আরও উজ্জ্বল বড় জায়গায় পৃথিবীর আরও বিভিন্ন স্থানে নাম রাখার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। দেশের প্রতি বিভাগের চ্যাম্পিয়ন হওয়া 8টি করে বালক ও বালিকা দল জাতীয় পর্যায়ে এই খেলায় অংশ নেয়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় নাগরিক পার্টি নামে আসছে নতুন রাজনৈতিক দল। নেতৃত্বে নাহিদ আখতার, অভ্যুত্থানের অগ্রভাগের তরুণদের নাম। শুক্রবার মানিক মিয়া এভিনিউয়ে 5 লাখ জনসমাগমের প্রত্যাশা। গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘিরে হট্টগোলে দুঃখ প্রকাশ। 205 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। জায়গা পেলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ফ্যাসিস্টের দোসরদের চক্রান্ত ঠেকাতে ঐক্যের ডাক বেগম জিয়ার। দ্রুত সংস্কার করে নির্বাচনের আহ্বান। ভোট নিয়ে ধূম্রজাল তৈরির ষড়যন্ত্র দেখছেন তারেক রহমান। বাসে বা চলতে যে ডাকাতি,
এটা আসলে সবার জন্য ভয় ভীতিকর। আমাদের তো নিরাপত্তা নেই, তারপরে রোডঘাটে তো ঠিক মতো পুলিশ প্রশাসন থাকে না। রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নজরদারির ঘাটতিতে বাড়ছে অপরাধ, প্রায়ই ছিনতাই ডাকাতির আতঙ্ক। ব্যবস্থা নেওয়ার আহ্বান চালক যাত্রীদের, টহল জোরদারের দাবি এসপির। এবং অনুমোদন ছাড়াই ঢাকার রুফটপে রেস্টুরেন্টের ছড়াছড়ি, রাজনৈতিক কারণে নেওয়া হয়নি ব্যবস্থা, এবার বন্ধ করতে অভিযানে নামছে প্রশাসন, আইনের কঠোর প্রয়োগের তাগিদ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।